আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শুনতে পাচ্ছি কি? শোনা যাচ্ছে আমাকে? আচ্ছা, একটু সবগুলো ডিভাইস থেকে একটু হাত উঠান তো, যারা ভিডিও মোডে আছেন একটু দেখি শুনতে পাচ্ছেন কিনা। ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ফৌজদারি কার্যবিধি আইনের গত ক্লাসে আমাদের রিভিশন ছিল পঞ্চম অধ্যায়, না কত পর্যন্ত? 67 পর্যন্ত, তাই না? ফ- ফৌজদারি কার্যবিধি আইনের হুম, আর একটু বেশি মনে হয়। যাই হোক, ফৌজদারি কার্যবিধি আইনের ষষ্ঠ অধ্যায় 68 ধারা হলো সমন কোনো মামলার বাদী, সাক্ষী, আসামি, ফরিয়াদীকে আদালতে হাজির করার জন্য আদালতের বিচারক সুপ্রিম কোর্টের মনোনীত অফিসার কর্তৃক স্বাক্ষরিত সিলমোহরকৃত দুই প্রস্তের আদেশনামাকে সমন বলা হবে। 68 পরিধারে 471 বিধি। পুলিশ অফিসার আদালতের কোনো অফিসার বা সরকারি কর্মচারী সমন জারি করতে পারবে। 68 সমন এক কপি প্রদান বা প্রদানের প্রস্তাব করে ব্যক্তিগতভাবে জারি করা যাবে। এক, অপর কপির অপর পৃষ্ঠাতে প্রাপ্তি স্বীকার নিতে হবে। দুই, সমন কোনো সমিতিবদ্ধ কোম্পানির অফিস প্রধানের সেক্রেটারি ম্যানেজার বরাবর অথবা রেজিস্ট্রিকৃত ডাকযোগে প্রেরণ করে জারি করা যাবে। ওই রেজিস্ট্রিকৃত যখন সমনটা ওইখানে পৌঁছাবে তখন সমন জারি হয়েছে বলে প্রমাণিত হবে বা গণ্য হবে। ফৌজদারি কার্যবিধি আইনের কত এটা? 69-3 দ্বারা মোবাইল ফোন SMS এর মাধ্যমে কি করা যাবে? শর্ট মেসেজের মাধ্যমে সমন জারি করা যাবে। 69-4 সমনের উদ্দিষ্ট ব্যক্তিকে খুঁজে পাওয়া না গেলে তার পরিবারে কোনো ব্যক্তির প্রতি এক কপি দিয়ে অপর কপিতে প্রাপ্তি স্বীকার। 70 দ্বারা প্রকাশ্য স্থানে টানিয়ে বালটকিয়ে সমন জারি। 71 দ্বারা এখতিয়ার এলাকার প্রজাতন্ত্রের সক্রিয় সরকারি কর্মচারীর অফিস প্রধান বরাবর সমনের কয় কপি প্রদান করতে হবে? 2 কপি প্রদান করতে হবে। তিনি 69 দ্বারা বর্ণিত নিয়ম অনুসারে সমন জারি করবেন। 72-1 আর একটা কপি তিনি আদালতে পাঠাবেন। 69 দ্বারা নিয়মে সমন জারি করে এবং 72-2 দ্বারাই সরকারি কর্মচারীর নিকট সমন যথাযথ জারি হয়েছে বলে প্রমাণিত হবে। এখতিয়ার এলাকার বাইরে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাইতে হবে। 73 দ্বারা সমন জারিকারক অফিসার যদি উপস্থিত না থাকে অথবা এখতিয়ার এলাকার বাহিরে। 74 দ্বারা কিন্তু এই কথাটা মনে রাখতে হবে, শুধু সমন জারির প্রমাণ এরকম মনে রাখাটাই কিন্তু জরুরি না, যে এই সমন জারি 74 দ্বারা সমন জারির প্রমাণ কোন ক্ষেত্রে প্রযোজ্য। দেখেন, এটা MCQ প্রশ্ন হলে কিন্তু পেশ লাগবে, যে 74 দ্বারা সমন জারির প্রমাণ এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য। সমন জারিকারক অফিসার উপস্থিত না থাকলে সেই ক্ষেত্রে, সমন যখন এখতিয়ার এলাকার বাহিরে জারি করা হবে সেই ক্ষেত্রে। বলেন, প্রশ্নটা আপনাদেরকে করা হয়েছে, তাহলে কোনটা সঠিক হবে? 74 দ্বারা যে সমান প্রমাণের দুইটা পদ্ধতি, এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? সমন জারিকারক অফিসার উপস্থিত না থাকলে সেই ক্ষেত্রে প্রমাণের বিষয়, নাকি এখতিয়ার এলাকার বাহিরে সমন জারি করা হইলে সেই ক্ষেত্রে সমন জারির প্রমাণের বিষয়? সঠিক উত্তর কোনটা? উত্তর হলো দুইটাই সঠিক। উত্তর কি? দুইটাই কিন্তু সঠিক। দ্বারা হলো ফৌজদারি কার্যবিধি আইনের 74 ধারা। আর প্রমাণের দুইটা প্রসেস কি? 2 মিনিট। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই। আচ্ছা, কোন ID কার্ড ভাই এগুলো? আচ্ছা আচ্ছা, কোন শাখা থেকে দিবেন এটা? কয়টা আসতে হবে? আচ্ছা, শিওর ভাই, ঠিক আছে, আচ্ছা ভাই, ওকে, থ্যাংক ইউ।
আপনি সবগুলো বুঝে এক এক নম্বর ইন্টারভিউ করবে সব। হুম। বুঝছেন বিষয়টা? নজর আছে। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের ওটা ল্যাপটপে তো। ফৌজদারি কার্যবিধি আইনের তাহলে 74 দ্বারা আর প্রমাণের জন্য প্রসেস কি? দুইটা। দুইটা প্রসেস কি? একটা হলো তার এফিডেভিট যেটা এটা, আরেকটা হলো কি অপর কপির অপর পৃষ্ঠার সংযুক্ত প্রাপ্তি স্বীকার। এর মাধ্যমে প্রমাণ হবে। 75 দ্বারা গ্রেপ্তারি পরোয়ানা কোনো মামলার বা কোনো অপরাধীকে আদালতে হাজির করার জন্য আদালত কর্তৃক স্বাক্ষরিত সিলমোহরকৃত। কে করবেন? মনে আছে? কে করবে? প্রিজাইডিং অফিসার বা ম্যাজিস্ট্রেট বেঞ্চের কোনো কি সদস্য। দুইটাই কিন্তু হওয়া এমসিকিউ, বারবার একাধিকবার। ফৌজদারি কার্যবিধির কিছু কমন ধারা আছে এমসিকিউ প্রশ্নের। ফৌজদারি কার্যবিধির 59 ধারা, প্রচুর এমসিকিউ প্রশ্ন হয়। তারপর সমনের জায়গাগুলো থেকে ফৌজদারির এমসিকিউ প্রশ্ন হয়। তারপরে যে গ্রেপ্তারি পরোয়ানা কে স্বাক্ষর করছে না করছে, এগুলো থেকে এমসিকিউ প্রশ্ন হয় কিন্তু। যদি বা লিখিত প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু এগুলো থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন প্রশ্ন হয়। আচ্ছা, তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 75 দ্বারা আদালতের প্রিজাইডিং অফিসার বা ম্যাজিস্ট্রেট বেঞ্চের কোনো কি সদস্য কর্তৃক স্বাক্ষরিত সিলমোহরকৃত আদেশনামাকে কি বলা হয়? গ্রেপ্তারি। গ্রেপ্তারি পরোয়ানার বৈশিষ্ট্য কয়টা? গ্রেপ্তারি পরোয়ানার বৈশিষ্ট্য কে বলতে পারবেন? গ্রেপ্তারি পরোয়ানার বৈশিষ্ট্য কয়টা? উত্তর হলো দুইটা। কয়টা? দুইটা। গ্রেপ্তারি পরোয়ানা মোহরাঙ্কিত হবে, মানে লিখিত হবে, এবং এটা ম্যাজিস্ট্রেট কর্তৃক স্বাক্ষরিত সিলমোহরকৃত হবে। এই দুইটা হলো গ্রেপ্তারি পরোয়ানার বৈশিষ্ট্য। আর একটা পরোয়ানার উপাদান কয়টা হবে? একটা বৈধ পরোয়ানার উপাদান হবে 6টা। বুঝতে পারছি বিষয়টা? দাঁড়ান, আমি একটু হোয়াটসঅ্যাপটা বন্ধ করে দিই, ল্যাপটপ থেকে সাউন্ড আসতেছে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব যে পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবে তার নাম পদবি। 2 নাম্বার, যাকে গ্রেপ্তার করা হবে সেই অপরাধীর বা অপরাধীর বিবরণ। 3 নাম্বার, এটা মোহরাঙ্কিত বা লিখিত হবে। 4 নাম্বার কি হবে? আদালত বাতিল না করা পর্যন্ত পরোয়ানা বাতিল হবে না। 5 নাম্বার, এক আদালতের পরোয়ানা অন্য আদালত বাতিল করতে পারবে না। 6 নাম্বার, একবার বাতিল হলে পুনরায় চালু করা যাবে না। 75 বিধি পুলিশ প্রবিধানে, 75 দ্বারা পুলিশ প্রবিধানে 468 এবং 315। আদালত গ্রেপ্তারি পরোয়ানায় কি করতে পারেন? জামানত গ্রহণের নির্দেশ, মানে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা দিতে পারবেন। 76-এর কত? এক, এই ধরনের গ্রেপ্তারি পরোয়ানায় 3টা শর্ত উল্লেখ থাকবে: জামিনদারের সংখ্যা, অর্থের জন্য দায়বদ্ধতা, এবং কি হাজির হওয়ার তারিখ। আর মুসলেকাটা আদালতে প্রেরণ করবেন। 76-এর 3। ফৌজদারি 76 ধারার সাথে পুলিশ প্রবিধানে 315 বিধি ব্যবহার করবেন, কোনো অসুবিধা নাই। 77, গ্রেপ্তারি পরোয়ানা এক বা একাধিক পুলিশ অফিসারের প্রতি নির্দেশিত হবে। তাৎক্ষণিক পুলিশ পাওয়া না গেলে কোনো ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের প্রয়োজন হলে এক বা একাধিক ব্যক্তির দ্বারা গ্রেপ্তারি পরোয়ানা কি করা যাবে? কার্যকর করার আদেশ দেওয়া যাবে। 77-এর 1, তখন তাদের একজন বা সকলে মিলে পরোয়ানাটা কি করবে? কার্যকর করবে। ফৌজদারি কার্যবিধি আইনের 77-এর কত দ্বারা? 2 দ্বারা। ফৌজদারি কার্যবিধানে 78, কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোনো পলাতক আসামি, ঘোষিত অপরাধী অথবা জামিনের অযোগ্য অপরাধীকে গ্রেপ্তার করার জন্য জমির মালিক, কৃষক, ম্যানেজারের প্রতি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার আদেশ দিবেন। 78-এর 1, তারা গ্রেপ্তারি পরোয়ানা গ্রহণ করবেন, কার্যকর করবেন। 2, পুলিশের কাছে নিয়ে যাবেন এবং পুলিশ যদি দেখেন 76 দ্বারা জামিনের ব্যবস্থা আছে, ছেড়ে দিবেন, নাহলে পরোয়ানা প্রদানকারী আদালতে প্রেরণ করবেন। 78-এর 3, নির্দেশিত গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ অফিসার অপর অফিসার দ্বারাও কার্যকর করাইতে পারে। 79 দ্বারা পরোয়ানার কারণ জানাইতে হবে, দেখাইতে হবে। 80 দ্বারা, তাহলে ফৌজদারি কার্যবিধানের 80 দ্বারা এবং 54 দ্বারা কি? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার সময় 54 কথে গ্রেপ্তারের কারণ সম্পর্কে জানাইতে হবে। আর 80 দ্বারা পরোয়ানা মূলে গ্রেপ্তার করার সময় কারণ জানাইতে হবে এবং পরোয়ানা কি করতে হবে? দেখাইতে হবে। ঠিক আছে, তাহলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার সময় এমসিকিউ প্রশ্ন: পুলিশ অফিসার কর্তৃক বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার সময় নিম্নের কোনটা সঠিক? ক, বুঝে শুনে উত্তর দিবেন। ক, গ্রেপ্তারি পরোয়ানা দেখাতে হবে, পেশ লাগাবে এমসিকিউ প্রশ্নে। খ, গ্রেপ্তারের কারণ জানাইতে হবে। গ, আইডি কার্ড প্রদর্শন করতে হবে। ঘ, তাহলে সঠিক উত্তর কি হবে? বলেন, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে খ এবং গ, নাকি? অর্থাৎ কারণ জানাইতে হবে, আইডি কার্ড প্রদর্শন করতে হবে। বুঝছেন? তাহলে এখানে যদি আপনার এইভাবে একটু পেজ দিয়ে দিবে, তাহলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার সময় তো আর আপনি গ্রেপ্তারি পরোয়ানা তাকে দেখানোর সুযোগ নেই, কারণ গ্রেপ্তারি পরোয়ানা তো আর নাই এই জায়গায়। উত্তর হবে খ এবং কি গ। আগামীকালকে রাত্রে ইনশাল্লাহ, কালকে তো শুক্রবার ক্লাস আছে ইনশাল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়, কালকে রাত্রে যে পর্যন্ত ক্লাস,
মানে আজকে রাত্রে যেগুলো পড়াবো এটার উপর ভিত্তি করে কালকে এমসিকিউ পরীক্ষা হবে ক্লাস শেষে ইনশাল্লাহ। ঠিক আছে? এটার উপর ভিত্তি করে এমসিকিউ পরীক্ষা হবে। আর আপনাদের প্রথম পরীক্ষার রেজাল্ট ইনশাল্লাহ চেষ্টা করবো আগামীকালকে রাত্রে দেওয়ার জন্য, যে লিখিত পরীক্ষা, তারপর শনিবারে আবার আপনাদের দ্বিতীয় লিখিত পরীক্ষার প্রশ্ন গ্রুপে দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে? আর নির্বাচনের নিয়ে অনেকেই ফোন দিতেছেন যে আপনাদের ক্লাস বন্ধ রাখার জন্য, এই বিষয়ে আরো পরে কথা বলবো। এই বিষয় সম্পর্কে একটা সিদ্ধান্ত আসবে, তবে এত লম্বা সময় ক্লাস বন্ধ রাখার সুযোগ নাই। আমরা হয়তো রিভিশনের প্রসেসটা হলেও রাখবো, যেন আপনাদের একবারে ভুলে না যান যে আপনারা ছাত্র। একটু লম্বা গ্যাপ হয়ে গেলে আমি সারা বছর চেষ্টা করি ক্লাসের একটা গ্যাপ কম রাখার জন্য। যখন ক্লাসের লম্বা গ্যাপ হবে তখন ভুলে যাবেন যে আপনি পড়াশোনা করতেছেন, ছাত্র এটা ভুলে যাবেন, কিন্তু অনেকেই ভুলে যায় এরকম। তাহলে অনেক কষ্ট করেই কিন্তু অনেকে হাল ছেড়ে দিয়ে আবার নতুন করে শুরু করছেন। তো যেহেতু শুরু করছেন, আর এই হালটা ছেড়ে দিয়েন না। বুঝাতে পারছি? কারণ অলরেডি আপনি 1 মাস শ্রম দিয়ে দিছেন। আপনি এই 1 মাস শ্রম যেন বৃথা না যায়, সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? আচ্ছা। ফৌজদারি কার্যবিধি আইনের কত ধারায় ছিলাম? ও, 80 ধারা। তাহলে পড়ুয়ানা বিনা পড়ুয়ানা গ্রেপ্তারে কিছু পার্থক্য আছে না? যদি প্রশ্ন আসে পড়ুয়ানা মূলে গ্রেপ্তার এবং বিনা পড়ুয়ানা গ্রেপ্তারের আইনগত কিছু পার্থক্য লিখুন, তাহলে পারবেন না? ওই যে বিনা পরোয়ানায় কারণ জানাবেন, পরোয়ানায় কারণ জানাবেন, পরোয়ানা দেখাবেন। বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার সময় পর 61 ধারায় 24 ঘন্টার ভিতরে আদালতে প্রেরণ করতে হয়। পরোয়ানা বলে গ্রেপ্তার করার পরে 81 ধারায় অনতিবিলম্বে আদালতে প্রেরণ করতে হয়। বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো স্থান অনুসরণ করা যায় 58 ধারায়। পরোয়ানা মূলে গ্রেপ্তার বাংলাদেশের যে কোনো স্থানে অনুসরণ করে করা যায়, বা যে কোনো স্থানে যাওয়া যায়। কত ধারায়? 82 ধারায়। কি ধারায়? 82 ধারায়। বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতির দরকার নাই। পরোয়ানামূলক গ্রেপ্তার মানে ম্যাজিস্ট্রেটের একটা কি অনুমতি। তাই না? এরকম কিছু পার্থক্য দিয়ে দিবেন। এরকম প্রশ্ন কখন কিভাবে হবে বলা যায় না। যদি আমাদের আইন সম্পর্কে, ধারাগুলো সম্পর্কে ভালো ধারণা থাকে, তাহলে আমরা যে কোনো প্রশ্ন ইনশাল্লাহ লিখতে পারবো ইনশাল্লাহ। ফৌজদারি কার্যবিধি আইনের পরবর্তী ধারা হলো 81, অনতিবিলম্বে আদালতে প্রেরণ করতে হবে। 82, গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশের যে কোনো স্থানে কার্যকর করা যাবে। 83, এখতিয়ার এলাকার বাইরে গ্রেপ্তারি পরোয়ানা কার কাছে? নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট, নাকি দুইটাই সঠিক? দুইটাই সঠিক নাকি? কোন ম্যাজিস্ট্রেট? নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাইতে হবে, অথবা পুলিশ সুপার বা পুলিশ কমিশনারের কাছে প্রেরণ করতে হবে। ধারা হলো 83 ধারা। এখতিয়ার এলাকার বাইরে গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ অফিসার কার্যকর করার জন্য ম্যাজিস্ট্রেট বা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে গিয়ে রিপোর্ট করবেন। 84-1, যাদের কাছে রিপোর্ট করবেন তারা পরোয়ানায় স্বাক্ষর সাহায্য করবেন, ক্ষমতা প্রদান করবেন। 2, আসামি গ্রেপ্তার করতে বিলম্ব হওয়ার সম্ভাবনা থাকলে সরাসরি গিয়ে গ্রেপ্তারি পরোয়ানা এলাকার বাইরে কার্যকর করতে পারবেন। 84-3, 20 মাইল বাইরে হইলে বা 76 দ্বারা জামিনের ব্যবস্থা না থাকলে, অথবা পরোয়ানা কার্যকর করার স্থান পরোয়ানা প্রদানকারী আদালতের চাইতে নিকটবর্তী হলে পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেটের কাছে আসামিকে নিয়ে হাজির হবেন। 85, যাদের কাছে হাজির হবেন তারা আসামিকে জামিনে মুক্তি দেওয়ার ব্যবস্থা থাকলে জামিনে মুক্তি দিবেন, নাহলে পরোয়ানা প্রদানকারী আদালতে পাঠাবেন। জামিনের ব্যবস্থা না থাকলেও ফৌজদারি 497 ধারার বিধানে জামিনের অযোগ্য অপরাধীকেও জামিন দিতে শর্ত সাপেক্ষে সন্তুষ্টি সাপেক্ষে পারবেন। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা কত? 86 ধারা। কোনো ব্যক্তিকে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়ার পরেও যদি আদালতে সে হাজির না হয় বা আত্মসমর্পণ না করে, তাহলে 30 দিনের অধিক সময় দিয়া হাজির হওয়ার জন্য আদালত কর্তৃক স্বাক্ষরিত এবং সিলমোহরকৃত আদেশনামাকে বলা হবে হুলিয়া বা পলাতক ব্যক্তি সম্পর্কে ঘোষণা। 87-1 ধারা প্রবিধানের 472 বিধি। এই ঘোষণা জারি করার প্রক্রিয়া হলো তিনটা: বসবাসকৃত প্রকাশ্য স্থানে পাঠ করে, লটকিয়ে দিয়ে, আদালত ভবনে টানিয়ে দিয়ে। 87-2 ক ক গ। 87-3 হুলিয়া জারির প্রমাণ। আদালত বিজ্ঞপ্তি প্রকাশ করবে হুলিয়া জারি প্রমাণ সম্পর্কে। 88 ধারা ঘোষণা প্রদানকারী আদালত যে কোনো সময় ঘোষিত ব্যক্তির স্থাবর এবং অস্থাবর সম্পত্তি ক্রুকের আদেশ প্রদান করতে পারেন। 88-1 ধারা এই আদেশ দ্বারা তার নিজ জেলা এবং অন্য জেলা সম্পত্তি ক্রুক করা যাবে। 2, অস্থাবর বা ঋণ। এটা নিয়ে অনেকে বলতেছেন যে এখানে তো 88-3-এ বলছেন অস্থাবর সম্পত্তি, এখানে কিন্তু এটা কিন্তু বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্রশ্ন হয়েছে কনস্টেবল থেকে এসআই পদে 2023 সালে। কত সালে? 2023 সালের পরীক্ষার প্রশ্ন হয়েছে কিন্তু, যে 88-3 দ্বারা কোনটা সঠিক, অস্থাবর সম্পত্তি, ঋণ, নাকি দুইটাই সঠিক হয়েছে না? 23 সালে হওয়ার আগে থেকে আমার এমসিকিউ গাইডে প্রশ্ন দেওয়া ছিল এগুলো। আচ্ছা, যাই হোক। তাহলে 88-3 দ্বারা কিন্তু দুইটাই সঠিক। আটক করে রিসিভার নিযুক্ত করে আদালতের লিখিত আদেশ দ্বারা বা আদালতের ইচ্ছা অনুসারে। স্থাবর সম্পত্তি ক্রুকের পদ্ধতি 88-4, দখল করে রিসিভার নিযুক্ত করে আদালতের লিখিত আদেশ দ্বারা সম্পত্তি হস্তান্তর নিষিদ্ধ বা খাজনা প্রদান নিষিদ্ধ করে। আর একটা হলো আদালতের ইচ্ছা অনুসারে ক্ষয়শীল পচনশীল সম্পত্তি বিক্রয়ের আদেশ 88-5,
রিসিভারের দায়িত্ব ক্ষমতা কর্তব্য। 6, নিরপরাধ ব্যক্তি 6 মাসের ভিতরে আবেদন করবেন। ক, যে আদালত ক্রুকের আদেশ দিছিল সে আদালতেই করবেন। খ, সে আদালতই তদন্ত করবেন। গ, আদালত দাবি অগ্রাহ্য করলে আদেশের বিরুদ্ধে 1 বছরের ভিতরে মামলা করতে পারবেন। ঘ, ঘোষণার উল্লেখিত সময়ের মধ্যে এসে হাজির হয়ে গেলে ক্রুকের আদেশ থেকে অব্যাহতি দেওয়া হবে। ঙ, আর যদি কোনো ব্যক্তি ঘোষণার উল্লেখিত সময়ের মধ্যে এসে হাজির না হয় তাহলে তার সম্পত্তি সরকারি এখতিয়ারে চলে যাবে। 88 কত দ্বারা? 7। যে সম্পত্তি 88 দ্বারা সরকারের এখতিয়ারে চলে গেছে সেই ব্যক্তি 2 বছরের ভিতরে, ক্রুকের তারিখ থেকে 2 বছরের ভিতরে এসে যদি সন্তোষজনক জবাব দিতে পারে, পলাতক বা ফেরারি ছিল না বা আদালতের কোনো আদেশ পায় নাই, তাহলে তার অবশিষ্ট সম্পত্তি, নিট সম্পত্তি যেটা, ফেরত দিতে হবে। 89 দ্বারা কোনো ব্যক্তির বিরুদ্ধে সমন দেওয়ার সময় যদি আদালত মনে করে সমন মান্য করবে না, তাহলে সমনের পরিবর্তে পরোয়ানা দিবে, গ্রেপ্তারি পরোয়ানা। 90-এর ক, অলরেডি সমন অমান্য করে ফেলছে, কেন অমান্য করছে? যদি এই বিষয় সম্পর্কে সে কোনো ধরনের সিদ্ধান্ত বা কোনো ধরনের জবাবদিহিতা না করে, তাহলে সেই ক্ষেত্রে আবার সে কি করবে? আদালত সমনের অতিরিক্ত পরোয়ানা দিবে। 90-এর খ, যে আদালত কোনো ব্যক্তিকে সমন এবং পরোয়ানা দিয়ে হাজির করতে পারে, সেই ব্যক্তি যদি আদালতে হাজির থাকে তাহলে তার কাছ থেকে মুসলাকা নিয়েও কি করতে পারে? হাজির করতে পারে। ফৌজদারি কার্যবিধি আইনের 91 দ্বারা মুসলাকার শর্ত অমান্য করে যদি কোনো ব্যক্তি আবার হাজির না হয় তাহলে তার জন্য গ্রেপ্তারি পরোয়ানা দিবে। ফৌজদারি কার্যবিধি আইনের কত দ্বারা? 92 দ্বারা। 1 নম্বরটা ফিল আপ হয়ে গেছে। করবো 2 দিন 3 দিন। হুম। হুম। ফৌজদারি কার্যবিধি আইনের পরবর্তী ধারা হলো 93, সকল সমন গ্রেপ্তারি পরোয়ানা। এই ষষ্ঠ অধ্যায়ের সমন গ্রেপ্তারি পরোয়ানা নিয়ম অনুসারে কি করতে হবে? জারি বা কার্যকর করতে হবে। বাংলাদেশের বাইরে ডাকযোগে আদালতের হাকিম বরাবর সমন। 93-এর ক, গ্রেপ্তারি পরোয়ানা। খ, বিদেশ থেকে সমন গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে জারি বা কার্যকরকরণ। 93-এর শ টাইপেন গ ধারা। ফৌজদারি কার্যবিধির পরবর্তী অধ্যায় দলিল ও স্থাবর সম্পত্তি। অন্যায়ভাবে আটক ব্যক্তিকে উদ্ধার করার জন্য পরোয়ানা। কোনো ব্যক্তির নিকট মামলার সাথে দলিলাদি যদি থাকে তাহলে অনুসন্ধান, তদন্ত এবং বিচারের প্রয়োজনে আদালত বা পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিখিত হাজির হওয়ার জন্য লিখিত আদেশ বা সমন দিবেন। 94-এর 1 দ্বারা। তবে যে সমস্ত ক্ষেত্রে তার ব্যাংকে রক্ষিত কোনো নথি বা হিসাব প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ দায়রা আদালতের অনুমতি ছাড়া দিবেন না, ব্যাংকার্স বুক সাক্ষ্য আইনের বিধান অনুসারে। 94-এর 2, যাকে নোটিশ প্রদান করা হবে সে নিজেও হাজির হইতে পারেন, ইচ্ছা করলে অপরের দ্বারাও কি করাইতে পারেন? হাজির করাইতে পারেন। 94-এর 3 দ্বারা সাক্ষ্য আইনের 123-24 ধারার বিধানকে প্রভাবিত করবে না এবং ডাক বা টেলিগ্রাম বা পার্সেল তার বিভাগের কোনো দলিলের ক্ষেত্রে 94 দ্বারা নোটিশ প্রযোজ্য হইবে না। চিঠিপত্র টেলিগ্রাম সম্পর্কিত পদ্ধতির জন্য হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালত তাদের এই কোনো রক্ষিত ডাক বা পার্সেল কোনো নির্দিষ্ট ব্যক্তির নিকট জমা দেওয়ার জন্য ডাক বিভাগের কোনো ব্যক্তিকে আদেশ প্রদান করবেন। 95-এর 1 দ্বারা যদি কোনো 95-এর 2 দ্বারা কোনো পুলিশ অফিসার বা নির্বাহী ম্যাজিস্ট্রেট কি করতে পারবেন, বা পুলিশ কমিশনার বা পুলিশ সুপার এগুলো উদ্ধার করার জন্য ডাক বিভাগের ব্যক্তির দ্বারা তল্লাশি করাইতে পারবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 95-এর 2 দ্বারা। 94 এবং 95 ধারার আদেশ যদি অমান্য করে তাহলে আদালতে এগুলো উদ্ধার করার জন্য তল্লাশি পরোয়ানা দিবেন। 96 দ্বারা। 96 2 ধারায় বলতেছে যদি ডাক পার্সেলের জন্য দিতে হয় তাহলে মুখ্য মহানগর মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেট ছাড়া কেউ প্রদান করতে পারবেন না। আদালত যে স্থান তল্লাশি করার জন্য পরোয়ানা দিবেন সেই স্থানের অংশ নির্ধারণ করে দিবেন। এই স্থানের বাইরে অন্যত্র তল্লাশি করা যাবে না। 97 দ্বারা যে বাড়িতে চোরাই মাল, জাল দলিল, নকল সিল আছে বলে সন্দেহ করেন তাহলে জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেই বিষয়গুলো উদ্ধার করার জন্য তল্লাশি পরোয়ানা প্রদান করবেন। কনস্টেবল পদের উপরের অফিসারকে প্রদান করবেন, তাই না? এবং তাদেরকে ক্ষমতা প্রদান করবেন 5টা: অনুমতি নিয়ে প্রবেশ করার ক্ষমতা, তল্লাশি করার ক্ষমতা, মালামাল হেফাজতে নেওয়ার ক্ষমতা, ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণের নির্দেশ, যার কাছে পাওয়া যাবে তাকে গ্রেপ্তার করতে পারবেন। 99 এখতিয়ার এলাকার বাইরে তল্লাশি পরোয়ানা মূলে যদি কোনো মালামাল পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে হাজির হবেন। কত ধারার মতো এটা? তল্লাশি পরোয়ানার এই ধারাটা গ্রেপ্তারি পরোয়ানার কত ধারার মতো? অনেকটা মনে আছে? 85 ধারার মতো। কত? 85 ধারার মতো। 99-এর ক, প্রকাশনা বাজেয়াপ্ত এবং ইহার জন্য তল্লাশি পরোয়ানা প্রদান করার ক্ষমতা। 99-এর শ টাইপের ক দ্বারা অন্যায়ভাবে আটক বা অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার করার জন্য তল্লাশি পরোয়ানা প্রদান করবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 100 দ্বারা। তল্লাশি পরোয়ানা কিভাবে কার্যকর করবেন? ধরুন পরীক্ষার হলে একটা প্রশ্ন চলে আসছে যে পুলিশ অফিসার কর্তৃক তল্লাশি পরোয়ানা কার্যকর করার জন্য কি নির্দেশনা রয়েছে, আইন ও বিধির আলোকে আলোচনা করুন। তাহলে কত ধারার প্রশ্ন?
তল্লাশি পরোয়ানা কার্যকর করার ফৌজদারি কার্যবিধান সম্পর্কে লিখুন। ধরেন 2 নম্বর বা 3 নম্বর বা 4 নম্বর একটা প্রশ্ন চলে আসলো, তাহলে আপনাকে লিখতে হবে তল্লাশি পরোয়ানা কার্যকর করার জন্য ফৌজদারি কার্যবিধি আইনের 101 ধারায় 96, 98, 99 100 দ্বারা তল্লাশি পরোয়ানা কার্যকর করার সময় ফৌজদারি কার্যবিধির 43, 75, 77, 79, 82, 83, 84 দ্বারা নিয়মগুলো কি করতে হবে, প্রতিপালন করতে হবে বা মেনে চলতে হবে। কত ধারার প্রশ্ন? 101 ধারার প্রশ্ন কিন্তু। আবদ্ধ স্থানের ভারপ্রাপ্ত ব্যক্তির অনুমতি নিয়ে তল্লাশি করতে হবে, অনুমতি দিবে এবং যুক্তিসঙ্গত সুযোগ সুবিধা প্রদান করবে ফৌজদারি কার্যবিধি আইনের 102-1 দ্বারা। অনুমতি না পাইলে 48 দ্বারা অগ্রসর হবেন 102-2 দ্বারা। 102-3 দ্বারা যে জিনিসের জন্য তল্লাশি করা হবে সেটা যদি কোনো ব্যক্তির শরীরে লুকায়িত আছে বলে সন্দেহ করা হয় তাহলে ব্যক্তির দেহ তল্লাশি করা যাবে 102-3। তবে মহিলা হইলে মহিলার দ্বারা দেহ তল্লাশি করাইতে হবে। 103 দ্বারা সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি করতে হবে। যে স্থানে তল্লাশি করব গণ্যমান্য স্থানীয় বাসিন্দা 2 বা ততোধিক ব্যক্তিকে তল্লাশি কার্যক্রমে হাজির হওয়ার জন্য লিখিত আদেশ বা সমন দেওয়া হবে। 103-1 তাদের উপস্থিতি তল্লাশি করতে হবে, তালিকা প্রস্তুত করতে হবে এবং তাদের স্বাক্ষর নিতে হবে 103-2 দ্বারা। 103-3 এই তল্লাশি কার্যক্রমে বাড়ির মালিক বা প্রতিনিধিকে উপস্থিত থাকার অনুমতি দিতে হবে এবং তালিকার একটা কপি প্রদান করতে হবে। 103-4 102-3 দ্বারা যে ব্যক্তির দেহ তল্লাশি করা হবে তাকে একটা তালিকা প্রদান করতে হবে। দ্বারা হলো 103-4 দ্বারা তল্লাশি কার্যক্রমে সাক্ষীর অনুপস্থিতি বা অবহেলার কারণে সাহায্য না করার কারণে দণ্ডবিধির 187 দ্বারাই দণ্ডিত হবেন 103-5 দ্বারা। যে জিনিস নিয়ে আসার জন্য নোটিশ দেওয়া হয়েছে আদালত ইচ্ছা করলে সেই জিনিসগুলা পাঁচ মতো দিয়ে শেষ করে দেন, ইমপান বা আটক করতে পারেন ফৌজদারি কার্যবিধির 104 দ্বারা। ফৌজদারি কার্যবিধির 105 দ্বারা আলোচনার বিষয়বস্তু হলো যে ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা প্রদান করতে পারেন সেই ম্যাজিস্ট্রেট তল্লাশি করার জন্য কি করতে পারেন, নির্দেশ বা আদেশ প্রদান করতে পারেন ফৌজদারি কার্যবিধি আইনের 100 কত দ্বারা, 5 দ্বারা। তবে মনে করেন, ফৌজদারি কার্যবিধি আইনের একটু রিভিশন আজকে যেতাম, যেহেতু কালকে ক্লাস আছে একটু রিভিশন দিব কালকে। আজকে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের আলোচনা করব, পরে ওই ধারাগুলো আমরা খুব বেশি আগাতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, যেহেতু কন্টিনিউ রিভিশন হয় একদিনে তো সবগুলা পূর্বের রিভিশন দিলে এখন হবে না, কারণ অনেকগুলো ক্লাস হয়েছে। এভাবে গ্যাপে গ্যাপে রিভিশন রাখতে হবে। আগামীকালকে 105 থেকে 106 থেকে আজকে যেগুলো পড়বো এগুলো রিভিশন দিয়ে নতুন ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। আমরা আজকে আলোচনা শুরু করবো ফৌজদারি কার্যবিধি আইনের 5ম ভাগ বা 14 নম্বর অধ্যায়। ফৌজদারি কার্যবিধি আইনের সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়, ফৌজদারি কার্যবিধি আইনের সবচাইতে প্রশ্নমুখী অধ্যায়, ফৌজদারি কার্যবিধির সবচাইতে এমসিকিউ প্রশ্নের অধ্যায় এবং পুলিশিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এটা আমাদের সবচেয়ে প্রায়োগিক কার্যক্রম এই অধ্যায়। পুলিশ পদোন্নতি পরীক্ষার যত প্রশ্ন আসে তার 70% প্রশ্ন হলো তদন্ত নির্দেশিত। কি নির্দেশিত? তদন্ত নির্দেশিত। তো তদন্ত নির্দেশের উপর ভিত্তি করে একটা বই আছে পুলিশ হেডকোয়ার্টারের, নাম হলো অপরাধ তদন্ত নির্দেশিকা। এই অপরাধ তদন্ত নির্দেশিকার যত আলোচনা সব হলো তদন্ত নিয়ে। সব কি নিয়ে? তদন্ত নিয়ে। এটা তদন্ত নির্দেশিকা বইটা আমি আপনাদেরকে ক্লাসে 2 বার 3 বার করে পড়াবো যখন প্রশ্ন পড়াই। তখন দেখবেন পরীক্ষার হলে গিয়ে এখান থেকে আপনার 60% প্রশ্ন ওই তদন্ত নির্দেশিকা থেকেই আসছে ওই আদলে। তাহলে আপনি একটা জিনিস বুঝেন, এটা তো এখন আপনারা আমাদের পরিবারের লোক, যে গত 2 বছর 3 বছর ধরে আমাদের ক্লাসের রেজাল্ট এত ভালো কেন? এটা আসলে কিছু রহস্যের ভিতরে একটা অন্যতম গভীর রহস্য কি জানেন? আমাদের প্রশ্নের উত্তরগুলা অপরাধ তদন্ত নির্দেশিকা কেন্দ্রিক হয়। বুঝাইতে পারছি বিষয়টা? মানে অপরাধ তদন্ত নির্দেশিকার একটা প্যাটার্ন আছে আলাদা, কিছু নির্দিষ্ট ধারাকে ওইভাবে গোছানো আছে, যেগুলো আমরা এই জায়গাগুলোকে আমরা খুব বেশি করে ফোকাস করি। এবং আপনারা এই দেখবেন যে প্রত্যেক বছর পরীক্ষার হলে গিয়া যেমন ব্যতিক্রম কিছু প্রশ্ন আসে, এগুলো প্রচলিত কোনো বইয়ে, আমি আবার আমার গাইড বই আবার এগুলো মোটামুটি সিস্টেম করে ঢুকাই দিছি। তারপর আমি তদন্ত নির্দেশিকাটা পড়াবো, যেহেতু এটা মূল বই তদন্ত নির্দেশিকা। অনেক জায়গায় আবার এটা পরীক্ষার হলে নিতেও দেয়, ঠিক আছে? অনেক জায়গায় পরীক্ষার হলে নিয়ে যাওয়া যায়, আপনার পরীক্ষার হলে নেওয়ার প্রয়োজন হবে না, আপনি আগেই কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ। তো এই 24 সালে পদোন্নতি পরীক্ষার কনস্টেবল থেকে এসে পরীক্ষার প্রশ্ন আসছে। সাইবার ক্রাইম বলতে কি বোঝেন? সাইবার ক্রাইমের মোটিভ এবং বৈশিষ্ট্য। এই প্রশ্ন কোনো গাইড বইয়ে পাওয়ার সুযোগ নাই, কিন্তু আমাদের ক্লাসের স্টুডেন্টরা হাসতে হাসতে পরীক্ষা দিছে, এগুলো রেজাল্ট ভালো। এই 25 সালে ক্রাইম সিন বিশ্লেষণের গুরুত্ব প্রশ্ন হয়েছে না? হ্যাঁ। তাহলে এগুলা কোন জায়গাতে এগুলার এখন আপনি ক্রাইম সিনের প্রশ্ন পুলিশ প্রবিধানে 635 38 দিয়ে চলে আসছেন, আপনাকে নাম্বার দেবেন আসলে। কারণ অপরাধ তদন্ত নির্দেশিকা ক্রাইম সিনের ক্ষেত্রে কোনো 635 38 বিধি তারা ব্যবহার করে নাই। এই বিষয়গুলো আপনাকে লিখতে হবে। ক্রাইম সিন কাকে বলে?
তাহলে ঘটনাস্থলের আলামত বা যে চিহ্ন। ক্রাইম সিন কত প্রকার? ক্রাইম সিন এমসিকিউ প্রশ্ন করতে পারে, ক্রাইম সিন কত প্রকার? তো ক্রাইম সিন তিন প্রকার: প্রাইমারি ক্রাইম সিন, সেকেন্ডারি ক্রাইম সিন, টারশিয়ারি ক্রাইম সিন। ঘটনাস্থলে পাওয়া এটা হলো গিয়ে আপনার প্রাথমিক। ঘটনাস্থল থেকে 1 কিলোমিটারের ভিতরে পাইলে সেকেন্ডারি, 2.5 কিলোমিটারের ভিতরে পাইলে কি টারশিয়ারি। এগুলো এত চমৎকার আলোচনা ওই জায়গাটার ভিতরে, তখন বুঝবেন যে আসলে এই জায়গাগুলো না পড়লে তো ভালো রেজাল্ট করা পসিবল না। প্রত্যেক বছর এই বিচ্ছিন্ন প্রশ্নগুলা ওই জায়গা থেকেই আসে। এরকম এটা হলো একটা থিম, এরকম বেশ কিছু থিম আছে। যখন আপনি এগুলো ফলো করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার রেজাল্টের আশেপাশে কেউ নাই, যদি ফলো করেন কথাগুলো মেনে চলেন আর কি, ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন যদি আপনি মনে করেন যে না আসলে আমি শুধু ক্লাস করতেছি, তাহলেই মনে হয় আমার পদোন্নতি হবে, ভালো রেজাল্ট হবে, বিষয়টা এরকম না। ক্লাসের রুলসগুলো আপনাকে কি করতে হবে? মেনে চলতে হবে। আমাদের পুলিশের পদোন্নতি পরীক্ষার জন্য আপনারা কি মনে করবেন জানি না, মানে এই যে বছরের প্রথম যে একটা জোয়ার আসে, পদোন্নতি হোক বা না হোক, অনেক লোক পড়াশোনা শুরু করে, পরে কিছুদিন পরেই কিন্তু আমরা দেখি গিয়া, মানে আপনাদের ক্ষেত্রে এটাই ঘটবে। আমি বলি বা না বলি, এই যে যখন ঈদ আসে, তখন ঈদের মধ্যে অনেক ছাত্র বলে, ইস রমজান, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, না রোজার মাসে মনে হয় পড়া হবে না। এই যে একটা গ্যাপ হয়ে যায়, এই বছরটা কিন্তু তার চলে যায়। কথা বুঝাইতে পারছি? মানে মানে এরকম অকেশনালি পড়া বন্ধ করে দেয়। ঠিক আছে। এই যে এখন মনে করেন নির্বাচন, তো নির্বাচন ডিউটিতে ধরেন 2 3 দিন 4 দিন আপনার চলে যাবে, যে এই বছর তো নির্বাচন, এই বছর আর পড়বো না আমি। মানে এরকমও আছে যে 3 4 দিন পড়া গ্যাপ হয়ে গেছে, নির্বাচন এই বছর পড়া বাদ। না, এরকম দুর্বল মন মানসিকতা নিয়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। যে কোনো প্রতিকূল পরিবেশের ভিতরে আপনাকে কি করতে হবে? আপনি নির্বাচন ডিউটিতে গেছেন, কষ্ট হবে জানি, আমরাও করব। নির্বাচন ডিউটিতে গিয়ে ধরেন ক্লাস বন্ধ, আপনি পূর্বে রেকর্ড ক্লাসগুলো কানে দিয়ে আপনি শুনবেন সময় পেলে, 24 ঘন্টা তো ডিউটি করবেন না। তাহলে ওইখানে গিয়েও যেন আপনার পড়ার পড়ার ভিতরে আছেন, এটা আপনার মাথায় রাখতে হবে, যে আমি একজন কি ছাত্র, আমার পদোন্নতি কি করতে হবে, নিতে হবে। এবং এটার জন্য ধারাবাহিক পরিশ্রমের দরকার, বেশি দরকার না, ধারাবাহিক পরিশ্রমের প্রয়োজন আছে। যা বলতেছিলাম, ফৌজদারি কার্যবিধি আইনের অধ্যায় নাম্বার হলো 14। আপনি মনে রাখেন, যদি বলেন যে ফৌজদারি কার্যবিধির একটা শর্ট সাজেশন দেন, তাহলে এক কথায় শর্ট সাজেশন হলো ফৌজদারি কার্যবিধির 154 থেকে 176 দ্বারা। কত? 154 থেকে 176 দ্বারা। তাহলে তদন্তে বলতেছিলাম যে তদন্ত সম্পর্কিত প্রশ্ন। তাহলে তদন্তের সাথে কি সম্পর্ক? তদন্তের অনুসন্ধানের কার্যক্রমটা কিন্তু ম্যাজিস্ট্রেট কেন্দ্রিক, বিচারের কার্যক্রমটা কিন্তু আদালত কেন্দ্রিক, ম্যাজিস্ট্রেটের। আর তদন্তের সাথে জড়িত কি? তল্লাশি তদন্তের অংশ, গ্রেপ্তার তদন্তের অংশ, কেস ডায়েরি তদন্তের অংশ, সুরত হাল কেস ডায়েরির অংশ, 161 তদন্তের অংশ, 164 যেটা আসামি স্বীকারোক্তি, কিসের অংশ? তদন্তের অংশ। তারপর আপনি কি বলবেন? পুলিশ রিপোর্ট, চার্জশিট, ফাইনাল রিপোর্ট। আমাদের মূল আলোচনাগুলো এটা না? পুলিশি পদোন্নতি পরীক্ষার ক্ষেত্রে মূল প্রশ্ন কি? পুলিশ রিপোর্ট, চার্জশিট, ফাইনাল রিপোর্ট, সুরতাল, এজাহার, জেনারেল ডায়েরি, আমলযোগ্য মামলার তদন্ত, আমলের অযোগ্য মামলার তদন্ত, 161 দ্বারা জবানবন্দি, 164 বিনা পরোয়ানায় তল্লাশি। এই প্রশ্নগুলোই তো আমাদের বেশি হয়, হয় না? তাহলে এই সমস্ত প্রশ্নগুলোর ফোকাস কোন অধ্যায়ে? এই ফৌজদারি কার্যবিধি আইনের 14 নম্বর অধ্যায়ে। এবং এই ফৌজদারি কার্যবিধির 14 নম্বর অধ্যায়ের সাথে যে আপনার এই ফৌজদারি ধারাগুলা, এই সাথে রিলেটেড যে পিআরবির বিধিগুলা, এগুলা পিআরবির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধি। যেমন ফৌজদারি কার্যবিধির 174 75 76 কি? অপমৃত্যু সম্পর্কে আলোচনা। আর অপমৃত্যু সম্পর্কে পুলিশ প্রবিধানের আলোচনা হলো 299 থেকে পুলিশ প্রবিধানের 314 বিধি। তাহলে পুলিশ প্রবিধানের 299 থেকে 314 বিধির যে জায়গাটা, এটা পিআরবির গুরুত্বপূর্ণ জায়গা। তারপরে আপনার তদন্ত সম্পর্কিত যে এই জায়গাগুলা, এই যে এনইআর বলেন, তারপরে চার্জশিট বলেন, ফাইনাল রিপোর্ট বলেন, ওই যে পুলিশ প্রবিধানের 323 24 কেন্দ্রিক যে জায়গাগুলো, আশেপাশের যে জায়গাগুলা, এগুলো পুলিশ প্রবিধানের গুরুত্বপূর্ণ জায়গা। ঠিক আছে। তাহলে সবগুলাই আমরা পড়তেছি, কিন্তু কিছু জায়গাকে আমাদের খুব গভীরভাবে দেখতে হবে। তার ভিতরে এটা অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, 14 নম্বর অধ্যায়। প্রথম ধারা হলো অপরাধের বিষয় কি? ফৌজদারি কার্যবিধি আইনের 14 নম্বর অধ্যায়ের ধারা কত থেকে কত? বলেন, বলেন। 154 থেকে 176 ধারা। 154 থেকে কত? 176 দ্বারা। 1 মিনিট। বলছেন আজকে কালকে গুলি করেছেন, আজকে বলতে করেছেন কেন? তাই তো, এটা তো লাকি। অনেক
ওস্তাদ ওই ওস্তাদ অনেক ছাত্র দিছে ঝিনাইদহ নাকি জানি মহাসিন ওস্তাদ নাকি হ্যাঁ আমি মহাসিন ওস্তাদের রেফারেন্স হ্যাঁ হ্যাঁ, বিষয় বলতেছি পরে। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের তাহলে এই অধ্যায়ের ধারা কত বলেন? 154 থেকে 176। যদি আপনাকে প্রশ্ন করে ফৌজদারি সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কোনটা, বলবেন 14 নম্বর অধ্যায়। যদি বলে 14 নম্বর অধ্যায়ের আলোচনার বিষয়বস্তু কি, আমলযোগ্য অপরাধ সম্পর্কিত নাকি আমলের অযোগ্য অপরাধ সম্পর্কিত, কোনটা? আমলযোগ্য অপরাধের তদন্তের আলোচনা নাকি আমলের অযোগ্য অপরাধের, কোনটা? দুইটাই সঠিক। তাহলে এরকম প্রশ্নের উত্তর যদি কেউ 2 আঙ্গুল বলবেন না, 2 লিখবেন না, তাহলে 3 লিখবেন, মানে দুইটাই সঠিক। মানে দুইটাই সঠিক বলতে গেলে 2 নম্বরটা চলে আসতেছে, তাই না? আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের স্লাইডটা গেছে সাইড। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের পরবর্তী ধারা হলো, তাহলে এই অধ্যায়ের প্রথম ধারা হলো 154, আমলযোগ্য মামলার খবর। তাহলে আমলযোগ্য মামলার সংজ্ঞা কত দ্বারা? আমলযোগ্য মামলার সংজ্ঞা আছে কিনা? আমলযোগ্য মামলা কাকে বলে সংজ্ঞা আছে না? কত দ্বারা? ফৌজদারি কার্যবিধি 4-1 দ্বারা আমলযোগ্য অপরাধ এবং আমলযোগ্য মামলা। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের এই আমলযোগ্য মামলার সংজ্ঞা যা 4-1 এই আমলযোগ্য মামলার খবর আসলে পুলিশ কি করবে, এই আলোচনা হলো ফৌজদারি কার্যবিধি আইনের 154 দ্বারা। ক দ্বারা? 154 দ্বারা। তাহলে আমলযোগ্য মামলার সংবাদ যদি থানায় আসে মৌখিকভাবে, কিভাবে? মৌখিকভাবে আসছে, তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটা লিপিবদ্ধ করবেন অথবা অপরের দ্বারা কি করাবেন? লিপিবদ্ধ করাবেন এবং সংবাদদাতাকে পড়ে কি করবেন? শোনাবেন। ধরেন একটা ফৌজদারি কার্যবিধির যে 154 দ্বারা আলোচনা শুরু করলাম, 154 দ্বারা আলোচনা করলে 3-4টা ক্লাস করা সম্ভব। শুধু শুধু 154 দ্বারা আলোচনা 3-4টা ক্লাস করলে শেষ করা যাবে না, মানে এত লম্বা আলোচনা। ওই যে যেটাকে আপনারা এজাহার বলেন বা এফআইআর বলেন, লম্বা আলোচনা না এজাহার এফআইআর এর? অনেক বড় লম্বা আলোচনা আমাদের। আচ্ছা, তো আস্তে আস্তে করবো, অসুবিধা নেই। প্রাথমিক জায়গাটা আগে বুঝেন, পরে বিস্তারিত আলোচনা করা যাবে ইনশাল্লাহ। তাহলে আমলযোগ্য অপরাধের সংবাদ যদি মৌখিকভাবে আসে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে লিপিবদ্ধ করবেন, মানে উনি যা যা বলতেছে, অথবা অপর অফিসার দ্বারা কি করাবেন? লিপিবদ্ধ করাবেন এবং সংবাদদাতাকে পড়ে শোনাবেন যে ভাই আপনি যে লেখছেন, আপনার কথায় যে লেখা হয়েছে দেখেন তো এটা ঠিক আছে কিনা, যে হ্যাঁ। আর যদি লিখিতভাবে আসে, তাহলে সংবাদদাতার কি নিবেন? স্বাক্ষর নিবেন। সংবাদদাতার কি নিবেন? স্বাক্ষর নিবেন। এটা হলো এজাহার। এটার নাম কি? এজাহার। পরবর্তীতে যখন নির্ধারিত বিপি ফরম নম্বর 27 এবং বাংলাদেশ ফরম নম্বর 53-56-তে লিপিবদ্ধ করা হয়ে যাবে, তখন এটার নাম হবে এফআইআর, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, প্রাথমিক তথ্য বিবরণী। কি? প্রাথমিক তথ্য বিবরণী। তাহলে আমলযোগ্য অপরাধের যে সংবাদ, এটা হবে এজাহার। তাহলে আমলযোগ্য অপরাধের সংবাদকে কি বলা হয়? এজাহার। কোন ভাবে? মৌখিক ভাবে আসলে নাকি লিখিত ভাবে আসলে? দুইটাই। তাহলে আমলযোগ্য অপরাধের সংবাদ মানেই এজাহার। এটা মৌখিক ভাবেও আসতে পারে, লিখিত ভাবেও আসতে পারে। তাহলে মৌখিক ভাবে যেহেতু আসছে, তার মাথার ভিতরে নিয়ে আসছে, তাহলে সে বলবে আপনি লিখবেন, লিখে তাকে পড়ে শোনাবেন, তার স্বাক্ষর নিবেন। লিখিতভাবে আসছে, তাহলে সেই ক্ষেত্রেও তার কি নিবেন? স্বাক্ষর নিবেন। তাহলে এটা বলে কি? এটা এজাহার। পরবর্তীতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটাকে নির্ধারিত বিপি ফরম নাম্বার 27, বাংলাদেশ ফরম নাম্বার 53-56-তে যখন নথিভুক্ত করবেন, তখন সেটা কি হিসেবে গণ্য হবে? এফআইআর হিসেবে গণ্য হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 154 দ্বারা পুলিশ প্রবিধানের কত বিধি? 243 বিধি। 243। তাহলে এমসিকিউ প্রশ্ন, নিম্নের কোনটা এজাহার হিসেবে গণ্য হবে? আমলযোগ্য অপরাধের সংবাদ নাকি আমলের অযোগ্য অপরাধের সংবাদ, নাকি দুইটাই সঠিক? উত্তর হলো আমলযোগ্য অপরাধের সংবাদ। দুইটাই তো না, আমলের অযোগ্য অপরাধের সংবাদ তো আর এজাহার হবে না, হবে? হবে না। আচ্ছা, তাহলে আমলযোগ্য অপরাধের সংবাদ যদি থানায় আসে, তাহলে এটা লিপিবদ্ধ করার দায়িত্ব, আমলযোগ্য অপরাধের সংবাদ যদি আসে, জামাল একটা ফোন দিতে, আমার ফোন দিতেছে ক্লাস পৌঁছাইছে কিনা দেখেন। জায়গা বাড়ি হ্যাঁ, আজকে হাসপাতাল থেকে বিদায় দিছে।
আচ্ছা, আমলযোগ্য অপরাধের সংবাদ যদি আসে থানায় তাহলে এজাহার হিসেবে গণ্য হবে। মৌখিকভাবে আসলে নাকি লিখিতভাবে আসলে, নাকি দুইটাই সঠিক? দুইটাই সঠিক। উত্তর কি? দুইটাই সঠিক। তাহলে এমসিকিউ প্রশ্ন, দেখি এই প্রশ্নের উত্তর আপনারা ভুল করবেন, আমি নিশ্চিত ভুল করবেন। এটা দিয়ে দিছি। বুঝছেন? ভুল করবেন তো? আচ্ছা দেখেন ভুল করবেন কিনা। প্রশ্ন হলো, বাসায় বসেছেন? ক্লাসে শুনেছি। হ্যাঁ স্যার, জামাল ভাই বাসায় বসেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, ক্লাস শেষে বন্ধ করে। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রশ্ন রেডি। হ্যাঁ স্যার, রেস্ট ফৌজদারি কার্যবিধানের বিধান অনুসারে কয় ধরনের অপরাধের সংবাদে এজাহার হিসেবে গণ্য হয়? কয় ধরনের অপরাধের সংবাদ এজাহার হিসেবে গণ্য হয়? এক ধরনের নাকি দুই ধরনের? কয় ধরনের অপরাধের সংবাদ এজাহার হিসেবে গণ্য হয়, এক নাকি দুই? তাহলে উত্তর হবে এক ধরনের। কত? এক। কেন? শুধুমাত্র আমলযোগ্য অপরাধ। শুধুমাত্র কি? অপরাধ ধরন তো দুইটা, অপরাধের ধরন হলো আমলযোগ্য এবং কি আমলের অযোগ্য। তাহলে কয় ধরনের সংবাদ? সংবাদের ধরন একটাই, শুধুমাত্র আমলযোগ্য। তাহলে ভুল করছেন না বলেন? আমি কিন্তু কনফিডেন্টলি বলছি যে আপনি ভুল করবেন। অনেকেই মানে কিছু কিছু লোকে করবেন আর কি, যারা আমার মতো একটু দুর্বল তারা করবেন। আচ্ছা, এখন কয়ভাবে আসতে পারে, যদি প্রশ্ন আসে কয়ভাবে আসতে পারে, তাহলে দুই ভাবে আসতে পারে। মৌখিকভাবে আসতে পারে, লিখিতভাবে আসতে পারে। আর একটা কমন প্রশ্ন এখানে মনে রাখেন, যদি কোনো এর এমসিকিউ প্রশ্ন একাধিকবার হওয়া, আমলযোগ্য অপরাধের সংবাদ যদি আসে, এটাও হতে পারে। অথবা এজাহার লিপিবদ্ধ করার দায়িত্ব কার? থানার দায়িত্বপ্রাপ্ত সিনিয়র কোনো কেরানির, খ ডিউটি অফিসারের, গ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার। উত্তর কি হবে? এজাহার বা এফআইআর লিপিবদ্ধ করার দায়িত্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার। প্রশ্নটা এজাহার দিয়ে আসলো না। জেনারেল ডায়েরি লিপিবদ্ধ করার দায়িত্ব কার বলেন? জেনারেল ডায়েরি লিপিবদ্ধ করার দায়িত্ব কার? মুন্সির, ডিউটি অফিসারের, নাকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার? থানার ভারপ্রাপ্ত। তাহলে এজাহার হোক আর জেনারেল ডায়েরি হোক, দুইটাই লিপিবদ্ধ করার দায়িত্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার। আরেকটা কমন এমসিকিউ প্রশ্ন নেন, এজাহারের ক্রমিক নাম্বার কি হবে? দৈনিক, মাসিক, সাপ্তাহিক, নাকি বাৎসরিক? এজাহারের ক্রমিক নাম্বার কি হবে? এজাহারের ক্রমিক নাম্বার কি দৈনিক হবে, সাপ্তাহিক হবে, মাসিক হবে, নাকি বাৎসরিক হবে? কথা বলেন। আপনাদের কি মন খারাপ? মন খারাপ থাকলে সফলতা আসবে না, কিন্তু হাসি খুশি থাকতে হবে। মনে কষ্ট তাও হাসবেন, হাসার ভাব ধরবেন, বুঝছেন? তাহলে দেখবেন যে আল্লাহ পাক আপনাকে আরো সন্তুষ্টি করে দিবে। মন খারাপ করে থাকবেন না, সবসময় কোনো কারণ ছাড়াই মন খারাপ করে বসে থাকেন, মুখটারে এমন অন্ধকার করে রাখেন, ডায়াবেটিস হয়ে যাবে কিন্তু, সাবধান। সবসময় একটু প্রাণবন্ত প্রাণ উচ্ছল থাকার চেষ্টা করবেন। কষ্ট হয় জানি ভাই, কদিন পরে পদোন্নতি হবে, লোকজনের সাথে এলাকায় যাইতে হবে, মিশতে হবে, চেয়ারম্যান সাহেবের বাড়িতে দাওয়াত খাইবেন, এই খাইবেন, সে তো কথা বলতে হবে, তো পুলিশিং কাজ করতে গেলে কথা বলতে হবে। আপনাকে সবসময় একটা ট্রেনিং সেন্টারে কি বলে, মরাল হাই নালো, আপনাকে সবসময় হাই থাকতে হবে, তাই না? আত্মবিশ্বাস থাকতে হবে আপনার ভিতরে, একটা আত্মবিশ্বাস রাখবেন। কষ্ট সবার জীবনে আছে, অসুবিধা টেনশন থাকবে, এগুলা এইভাবে জীবন শেষ হয়ে যাবে। এর ভিতরে আমরা সুখী থাকবো, হ্যাপি থাকবো ইনশাল্লাহ, তাই না? হ্যাপি থাকবো। আচ্ছা, চেষ্টা করব। তাহলে এটা হলো মাসিক। এজাহারের ক্রমিক নাম্বার সবসময় মাসিক হয়। ধরেন আজকে আমার থানার মামলা নাম্বার হচ্ছে কত, কি মাস এটা? ফেব্রুয়ারি মাস। ধরেন আমার থানায় ফেব্রুয়ারি মাসের মামলা নাম্বার হচ্ছে আজকে 20 নাম্বার মামলা। ধরেন কয় তারিখে? 5 তারিখে। ধরেন এই পুরা ফেব্রুয়ারি মাসে যদি 300 মামলা হয়, তারপরে মার্চ মাসে গিয়ে কিন্তু মামলা নাম্বার 1 হবে। মামলা নাম্বার কি হবে? 1 হবে। অনেকবার আসা এমসিকিউ প্রশ্ন এটা। আচ্ছা, জেনারেল ডায়েরির ক্রমিক নাম্বার কি হবে বলেন? জেনারেল ডায়েরির ক্রমিক নাম্বার কি হবে? জেনারেল ডায়েরির ক্রমিক নাম্বার দৈনিক, মাসিক, নাকি বাৎসরিক? জেনারেল ডায়েরির ক্রমিক নাম্বারও মাসিক হবে, মনে রাখবেন। তাহলে এজাহার এবং জেনারেল ডায়েরি দুইটাই লিপিবদ্ধ করার দায়িত্ব ওসি সাহেবের ভারপ্রাপ্ত কর্মকর্তার, এবং দুইটারই ক্রমিক নাম্বার কি হবে? মাসিক। এখন আরেকটা পেশ আছে, অপরাধ তদন্ত নির্দেশিকা এবং এজাহারের যদি গভীরতা দেখি, এজাহারের ক্রমিক কিরকম হতে পারে? মাসিক ক্রমিক নাম্বার হইতে পারে, নাকি বাৎসরিক হতে পারে, নাকি দুইটাই সঠিক?
অপরাধ তদন্ত নির্দেশিকার ভাষা অনুসারে এজাহারের ক্রমিক নাম্বার মাসিকও একটা হয়, একটা বাৎসরিকও হয়। একটা মাসিকও হয়, আর একটা কি হয়, বাৎসরিকও হয়। বলবেন কিভাবে? এই আলোচনায় আজকে গেলে পেস লাগবে। যখন তদন্ত নির্দেশিকা পড়াবো ইনশাল্লাহ তখন বুঝাই দিব যে কোনটা কেন মাসিক হয়, কেন বাৎসরিক হয়। তাহলে মনে রাখবেন, যদি এইভাবে প্রশ্ন হয় যে কিভাবে হতে পারে, যদি অপশন দেওয়া থাকে দুটি হতে পারে, তাহলে মনে করবেন যে তদন্ত নির্দেশিকা থেকে প্রশ্নটা হয়েছে। আচ্ছা, যাই হোক, ফৌজদারি কার্যবিধি এর 154 ধারা। তাহলে 154 ধারা আলোচনা কিন্তু আসলে এতটুকুই। এখন এই ফৌজদারি কার্যবিধির 154 ধারা যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান, গভীরতা বুঝতে চান, তাহলে আপনাকে যাইতে হবে পুলিশ প্রবিধানের কত বিধিতে? 243 বিধি। কত বিধি? 243 বিধি। তাহলে এজাহারকে নিয়ন্ত্রণ করে কি ফৌজদারি কার্যবিধি আইন, পুলিশ আইন, নাকি পুলিশ প্রবিধান? উত্তর হলো পুলিশ প্রবিধান বা পিআরবি। যদি বলে প্রবিধান কাকে বলে, পুলিশ প্রবিধান অনুসারে প্রবিধান কাকে বলে সংজ্ঞা আছে। অর্থাৎ প্রবিধান হলো এমন একটা বিধান যা মূল আইনকে কার্যকর করে তোলে, মূল আইনকে বিশ্লেষণ করে এবং মূল আইনগুলোকে শক্তিশালী করে তোলে, এবং যেটা সার্বভৌম বা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত, তাই হলো প্রবিধান। সংজ্ঞায় আছে প্রবিধান কাকে বলে, এর সংজ্ঞা বলা আছে। কোথায়? আমরা যখন পিআরবি পড়বো তখন পড়বো যে প্রবিধান কাকে বলে। তাহলে মূল আইনগুলাকে কি করে? ফৌজদারি কি মূল আইন না? দণ্ডবিধি মূল আইন না? মূল আইন। তাহলে এই আইনগুলাকে প্রক্রিয়াশীল করে, গতিশীল করে, শক্তিশালী করে, বিশ্লেষণ করে এবং সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক বা সংসদীয় কর্তৃপক্ষ কর্তৃক বা রাষ্ট্র কর্তৃক প্রণীত, সেটাই হলো কি প্রবিধান। এবং এই প্রবিধানও কি বাংলাদেশ সংবিধানের 152 অনুচ্ছেদের ব্যাখ্যা অনুসারে পিআরবি প্রবিধান একটা অবশ্যই আইন, অবশ্যই একটা কি আইন। এটা মূল আইনের মতোই সমভাবে কার্যকর। প্রবিধান থেকে অবহেলা করার কোনো কি নাই, সুযোগ নাই। অবহেলা করতে পারবে না, এটাও একটা আইন। যদি বলে এটা তো কোনো আইন হইলো, এটা তো পুলিশের বিধান, এটা কি আমরা তৈরি করছি? এটা রাষ্ট্র কর্তৃক প্রণীত, তৈরি করা। অতএব এটা কিন্তু মূল আইনের মতোই সমভাবে কি কার্যকর। তাহলে এই প্রবিধানের যদি এজাহার সম্পর্কে ভালো জানতে চান, অনেকে প্রশ্ন করেন বা এজাহার এবং এফআইআর এর মধ্যে পার্থক্য কি ভাই? এগুলা আমাদের পার্থক্য বের করার দরকার নাই। এখন আমরা যেটা এজাহার সেটাই এফআইআর হিসেবে পড়বো। বুঝাইতে পারছি? যেটা এজাহার এটাই কি এফআইআর। যদি বলেন সংক্ষেপে কথা এজাহার কি, তাহলে আমলযোগ্য অপরাধের যে সংবাদ, এটার নামে কি এজাহার। তাহলে এজাহার হইলে কি এফআইআর হয়ে গেল? না। পরে যখন নির্ধারিত বিপি ফরম 27 এবং 53-56 বাংলাদেশ ফরমে লিপিবদ্ধ করা হবে, তখন সেটা কি হবে? এফআইআর ভুক্ত হবে। কি হবে? তখন সেটা কি হবে? এফআইআর হবে। এটা একটা প্রাথমিক পার্থক্য কিন্তু আছে এখানে। আচ্ছা, তাহলে এজাহারের অনেক প্রশ্ন। এজাহার কাকে বলে, এর উপাদানগুলা কি, তাই না? এরপরে আপনার কোন কোন ঘটনা এজাহার হইতে পারে, কোন কোন সংবাদের ভিত্তিতে এজাহার হবে না, এজাহার কি স্বতন্ত্র সাক্ষ্য, পুলিশ অফিসার গিয়ে এজাহার বই ঘটনাস্থলে নিয়ে যাইতে পারেন। তারপরে আপনার মানে এজাহারের ডাকাতির ঘটনার ক্ষেত্রে কি লক্ষ্য রাখতে হবে, একটি পূর্ণাঙ্গ এজাহার তৈরি করুন। এজাহারের ত্রুটি বিচ্যুতি কি কি, এগুলো আমরা প্রশ্ন পড়ার সময় নিব। টেলিফোনে এজাহার আসলে কি করবেন, সত্য মিথ্যা সংবাদ হইলে আপনি কি করবেন, আঘাতের ঘটনার ক্ষেত্রে আপনি কি করবেন, তারপরে মিথ্যা গুজব হইলে আপনি কি করবেন, কোন কোন ব্যক্তি এজাহার দাখিল করতে পারে, এরকম অসংখ্য প্রশ্ন এজাহার এফআইআর নিয়ে। তাহলে যদি বলেন যে একদিন আমরা সব পড়ে ফেলবো, তাহলে কিন্তু হবে না। তাহলে এজাহারের 154 সাথে পুলিশ প্রবিধানের 243-এর কি আছে, নিয়ন্ত্রণ করছে এটা। তাহলে 243-এর 8টা কথা আমি এক নজরে দিচ্ছি যে এজাহার সম্পর্কে যেন একটা মোটামুটি ধারণা হয়। টেনশনের কোনো কারণ নাই, প্রবিধানে গিয়ে আমরা আবার পড়বো ইনশাল্লাহ। যদি আমি 2বার বলবো, যদি নিয়ে নিতে পারেন আংশিকভাবে, তাহলে আপনার জন্য ভালো, পরে গিয়ে বোনাস হবে। নিতে না পারলেও টেনশনের কোনো কারণ নাই। তাহলে 243-এর কয়টা কথা আছে? 8টা। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ। এই 8টা কথা যদি আমরা পড়ি, তাহলে এজাহার সম্পর্কে আরেকটু ধারণা হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 154 হলো এজাহার। এর নিয়ন্ত্রণ কত? 243। আপনি যখন একটা পূর্ণাঙ্গ এজাহার লিপিবদ্ধ করবেন, তখনও কিন্তু লিখতে হবে নিয়ন্ত্রণ নম্বর 243। 200 কত লিখতে হবে? 43 কিন্তু লিখতে হবে আপনাকে। তাহলে 243-এর কত হলো এফআইআর। আপনার ক্লাস করার সময় সব সময় একটা বিষয় নিশ্চিত করবেন যে কোনো ধরনের মূল বই, কোনো ধরনের গাইড বই, কোনো ধরনের হ্যান্ড নোট এগুলোর সাথে রাখতে পারবেন না। ক্লাস শেষে আপনি আপনার মতো করে গুছিয়ে নেবেন। তাহলে ক্লাস থেকে একটা ধারণা হবে, পরবর্তীতে বইটা থেকে আরেকটু স্বচ্ছ ধারণা হবে। আর আপনাদের হ্যান্ড নোট যারা তৈরি করতেছেন, করতেছেন না সবাই নিজের মতো করে নোট একটা, এটা হচ্ছে উত্তম। আমাদের হ্যান্ড নোট দেওয়া আছে এই পর্যন্ত। সব দিয়ে আচ্ছা,
আচ্ছা, তাহলে আপনার হ্যান্ডনোটটা যদি এরকম হয়, আমরা যারা দিছি এর চেয়ে যেন সুন্দর হয়, এভাবে আপনি তৈরি করে যাবেন ইনশাল্লাহ। আগামী বছর কি করবেন, সুন্দর একটা বই তৈরি করে বাজারে ছেড়ে দিবেন, দেখবেন আপনার বই বাজারের সেরা বই। কেন? কারণ আপনি নিজস্ব বুদ্ধিমত্তায় নিজের তৈরি করা এটা আপনার। আরে আপনি করেন, আমরা একদিন ক্লাস করছি স্যারদের কাছে, এখন বই তৈরি করে সারা দেশে আমাদের বই চলে। আমার আমার আমি যে ডিআইজি স্যারের অধীনে, ডিআইজি স্যার আমার বই কিনে নিছে, আপনি বুঝছেন বিষয়টা? উনি যে বই কিনে নিয়ে আসছে, আমি পরে শুনছি যে স্যার আমার বই কিনে নিয়ে আসছে। তাহলে আমার বই যদি একজন ডিআইজি কিনে, হয়তো আরো উপরের অফিসারও কিনছে আমার জানা মতে, আমি জানি। তাহলে আপনার বই কিনবে আইজি স্যার একদিন ইনশাল্লাহ, অসুবিধা কি? কেন? কারণ আপনি যে কষ্টটা করবেন, আপনি যে শ্রম দিবেন, এই শ্রমের মূল্য দুনিয়ার কেউ না দেখ, আল্লাহ পাক অবশ্যই আপনাকে এই সম্মান, এই শ্রমের মূল্য আপনাকে কি করবে, পাই টু পাই ফিরাই দিবে। বুঝছেন? অবশ্যই আপনাকে ফিরাই দিবে এটা, যদি আপনার আসলে যদি মন থেকে এটা করেন, এটা ফেরত পাবেনই আপনি। হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী, অবশ্যই আল্লাহ আপনাকে সঠিক জায়গায় পৌঁছায় দেবেন ইনশাল্লাহ। ফৌজদারি কার্যবিধি আইনের 154 সাথে প্রবিধানের 243-এর 8টা কথা। ক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারিত ফরম বিপি ফরম 27, বাংলাদেশ ফরম 53-56-তে এটা কি করবেন, লিপিবদ্ধ করবেন। কত? ক। খতে হলো তথ্য লিপিবদ্ধকারী অফিসার, কে, মানে যিনি এফআইআরটা লিখবেন, তিনি এর উপরে কি করবেন, স্বাক্ষর এবং সিলমোহর দিবেন। এটা হলো কত? খ। গতে হলো কানে শোনা হোক, মৌখিকভাবে হোক, লিখিতভাবে হোক, এটা এফআইআর হিসেবে কি হবে, এজাহার হিসেবে। আমি কিন্তু এজাহারের জায়গায় এফআইআর বলে ফেলবো, এফআইআর এর জায়গায় এজাহার বলে ফেলবো। এটা নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না। এখন মনে করবেন এক, তাহলে এটা কি হবে, এফআইআর হিসেবে গণ্য হবে। আরেকটা কথা এখানে গুরুত্বপূর্ণ, 243-এর গ, ঘটনার সাথে পরিচিত যে কোনো ব্যক্তি কি করতে পারেন, এই এজাহার দাখিল করতে পারেন। খালাতো ভাই হইতে পারে, নানা হইতে পারে, পাড়া প্রতিবেশী হইতে পারে। এমন না যে আমার ভাইকে আঘাত করছে আমাকেই গিয়ে এজাহার দাখিল করতে হবে, এরকম না, আমার গ্রামের লোকজন গিয়ে করতে পারে। মানে ঘটনার সাথে পরিচিত হইলেই হলো। কত এটা? তাহলে প্রশ্ন, কোন কোন ব্যক্তি এজাহার দাখিল করতে পারে, তাহলে এই সমাধান কোথায়, 243-এর গ। এজাহারে কে স্বাক্ষর করবেন, 154, 243-এর খ। এজাহার কিভাবে লিপিবদ্ধ করতে হবে, 154, 243-এর ক, নির্ধারিত ফরমে লিপিবদ্ধ করতে হবে। আর কানে শোনা এবং মিথ্যা গুজবের ভিতরে কি করতে হবে, পার্থক্য নিরূপণ করতে হবে। প্রশ্ন, যে আমলযোগ্য অপরাধের সংবাদ আসছে কিন্তু এটা গুজব মনে হলো, তখন কি করবেন? গুজব তো বুঝেন নাকি? গুজব মানে ধরেন ভাইরাল হয়ে গেছে এটা, কিন্তু আসলে বাস্তবতা বা সত্যতা আমরা জানি না, কেউই পুলিশ অফিসার জানে না। তাহলে কি করবেন? ধরেন আপনি থানার দায়িত্বে আছেন, আপনার নাম হচ্ছে দুলাল, রাজশাহী জেলা। ধরেন আপনি সাব ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করতেছেন, কোনো একটা আমলযোগ্য অপরাধের সংবাদ আসলো, কিন্তু আপনার কাছে ওনাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি নিজে দেখছেন, বলে না। আপনি কি নিজে শুনছেন? না। তাহলে সাক্ষ্যের ভাষাতে কি, মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ হয়, কত দ্বারা, 59 দ্বারা। কিন্তু এটা অবশ্যই কি হইতে হবে, প্রত্যক্ষ হইতে হবে। মানে আদালতের ক্ষেত্রে কি হইতে হবে, প্রত্যক্ষ। প্রত্যক্ষের রূপ কয়টা জানেন? এই প্রত্যক্ষের কয়টা রূপ, যে সাক্ষ্য আইনের 60 দ্বারা যে বলছে মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হইতে হবে, এটা রূপ কয়টা? এটা রূপ হলো 5টা। পঞ্চ ইন্দ্রিয়, নিজের চোখে দেখতে হবে, নিজের কানে শুনতে হবে, নিজে হাত দ্বারা স্পর্শ করতে হবে, নিজের নাক দ্বারা গন্ধ নিতে হবে, নিজের জিহ্বা দ্বারা কি করতে হবে, স্বাদ অনুভব করতে হবে। তখন এটা প্রত্যক্ষ হবে। তখন 59 দ্বারাই গিয়ে মৌখিক সাক্ষ্য কি হবে, প্রাসঙ্গিক হবে। ঠিক একইভাবে আপনি জিজ্ঞেস করবেন যে দেখছেন আপনি, না। আপনি নিজে শুনছেন, না। আপনি কি স্পর্শ করছেন, না। আপনি কি গন্ধ নিছেন, না। তাহলে আপনি কি বলতেছেন এগুলা? আমি মানিকের কাছ থেকে শুনছি। তো মানিকরে ফোন দেন, মানিক বলতেছে আমি মোটরওয়ালা। আপনার নাম কি? মোটরওয়ালা। এই জন্য বলছি নামগুলো ঠিকভাবে দিবেন, দেখছেন নাম ভুল বলে ফেলাইছি। আমি কার কাছ থেকে শুনছি? কামরুজ্জামানের কাছ থেকে শুনছি। তাহলে সেই ক্ষেত্রে কি হলো, ধুর না, আপনি এগুলা তো গুজবের বিষয়। তাহলে বলবেন যে এখন, তাহলে এখন দুলাল ভাই কি করবে? বলবে যে ঠিক আছে, সংবাদ যেহেতু নিয়ে আসছেন, যেহেতু এটা গুজব, তাহলে এটা আমি এজাহার হিসেবে নিলাম না, কি করলাম, জিডিতে লিপিবদ্ধ করলাম। কি? তাহলে আমলযোগ্য অপরাধের সংবাদ যদি গুজব মনে হয়, তাহলে কি এজাহার হবে না জিডি হবে? ডাইরেক্ট উত্তর, জিডি হবে, জিডি। এটা এজাহার হবে না। পরে অনুসন্ধান বা তদন্ত করে যদি দেখেন সত্য, তখন এজাহার এফআইআর হবে। কি গেল এটা? ঘ। এখন মোবাইলে আসে না, টেলিফোনে সংবাদ আসে না, আসে কি না? তদন্ত নির্দেশিকার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে একাধিকবার আসা, কোন কোন সংবাদ এজাহার হয় না, এফআইআর হয় না? তাহলে গুজবের ভিত্তিতে হইলে সাধারণত হয় না, টেলিফোনে হয় না, মোবাইল ফোনে হয় না, সংবাদপত্র হয় না, টেলিভিশনে হয় না। হয়? এগুলো কি হবে? হবে না। ফ্যাক্স কোনো বার্তা, এগুলো এফআইআর হয় না।
তারপরে পুলিশ প্রবিধানের 254, যেগুলো ফৌজদারি কার্যবিধি আইনের অদত্তব্য অপরাধ, রেলওয়ে আইনের অপরাধ, পুলিশ আইনের অধীনে কোনো অপরাধ, দণ্ডবিধি আইনের 182, 211 ধারার অপরাধ, এগুলো কি হয় না? এগুলো এফআইআর হয় না। এখন টেলিফোনের মাধ্যমে সাধারণত এফআইআর হবে না, কিন্তু সংবাদের গুরুত্ব যদি আপনার কাছে যথার্থ মনে হয়, তাহলে পুলিশ অফিসার কি করতে পারবে? এটাকে এফআইআর হিসেবে নিতে পারবে। এরপরে আবার সাধারণত বলতেছে যে টেলিফোনে বিবৃতিদাতার স্বাক্ষর কিন্তু বহন করে না। টেলিফোনে যদি কেউ সংবাদ দেয়, তাহলে কি সংবাদদাতা স্বাক্ষর দেওয়ার সুযোগ আছে? টেলিফোনে স্বাক্ষর দিতে পারে? পারে না। কিন্তু সংবাদের প্রকৃতি গুরুত্ব বিবেচনা করে পুলিশ এটাকে এজাহার হিসেবে নিতে পারে। কিন্তু তারপরে বলবে, ভাই আপনি কোথায় আছেন, একটু আসেন। ওই ব্যক্তি যদি আসতে না চায়, তাহলে পুলিশ অফিসার এই সম্পর্কে প্রাথমিক অনুসন্ধান করে যদি দেখে ঘটনার সত্যতা আছে, তাহলে পুলিশ অফিসার টেলিফোনের মাধ্যমে হইলেও কি করতে পারেন? এটা এজাহার হিসেবে গ্রহণ করতে পারেন। এটা কত? ও, তাহলে প্রশ্ন, টেলিফোনের মাধ্যমে আসলে কি করবেন? এটা কি ফৌজদারির সমাধান না প্রবিধানের সমাধান? প্রবিধানের, পিআরবির সমাধান। আমরা এখন থেকে পিআরবি না বলে প্রবিধান বলার অভ্যাস করব। কি বলবো? প্রবিধান বলার অভ্যাস করব। খাতার সৌন্দর্য বৃদ্ধি পাবে। পিআরবি লেখলে যে আপনাকে নাম্বার দিবে না এরকমটা আমি বলতেছি না, কিন্তু সৌন্দর্য বৃদ্ধি পাবে। আমরা পুলিশ প্রবিধান লিখবো, এখন থেকে অভ্যাস করতে হবে। আচ্ছা, এরপরে আসেন পুলিশ প্রবিধানের 243-এর চতে বলতেছে যে সত্য মিথ্যা নিরূপণ। তাহলে এজাহারের আমলযোগ্য অপরাধের সংবাদ মানে কি এজাহার? তাহলে আপনার নাম হলো আক্তারুজ্জামান, আপনি একটা আমলযোগ্য অপরাধের সংবাদ নিয়ে আসছেন, কিরকম? যে আপনার বাড়িতে ডাকাতি হয়েছে। আপনি সিরাজুল, আপনি একটা আমলযোগ্য অপরাধের সংবাদ নিয়ে আসছেন, কিরকম? যে আপনাকে আঘাত করছে। আপনাকে কি করছে? আঘাত। তাহলে এখন এই ডাকাতি হয়েছে, আমি কি সত্য মিথ্যা নিরূপণ করতে হবে এজাহার নেওয়ার ক্ষেত্রে, নাকি নিরূপণ করার প্রয়োজন নাই? বলেন তো, আপনাদের কাছে প্রশ্ন। যে আমলযোগ্য অপরাধের সংবাদ আসছে, এটা এজাহার হিসেবে গ্রহণ করার জন্য বা এফআইআর নেয়ার জন্য সত্য মিথ্যাকে নিরূপণ করতে হবে নাকি হবে না? বলেন, হবে না হবে না? হবে না, হবে না। সত্য মিথ্যা নিরূপণ করা হবে না। যদি আপনি সত্য মিথ্যা এখনই নিরূপণ করে ফেলেন, তাহলে তদন্ত করার সময় আপনি কি করবেন? তাহলে যদি সে আইসা বলতেছে যেহেতু আমলযোগ্য অপরাধ ঘটছে, তাহলে আপনাকে এটা কি করতে হবে? এজাহার গ্রহণ করতে হবে। এখন আপনি বলবেন, একটু আগে বলছেন 243-এর গতে গুজব, এটা কি গুজব? না, এখানে তো ভিকটিম নিজে এসে বলতেছে আমাকে আঘাত করছে, আমার বাড়িতে ডাকাতি হয়েছে। আমি এজাহার নিয়ে নিব, তদন্ত করে যদি দেখে আসলে ডাকাতি না চুরি, তাহলে চূড়ান্ত প্রতিবেদন কি? মিস্টেক অফ ল দিয়ে দিব। যদি দেখি যে আসলে এটা ডাকাতি হয় নাই, অন্য কোনো সমস্যা, তাহলে চূড়ান্ত প্রতিবেদন কি দিয়ে দিব? মিস্টেক অফ ফ্যাক্ট, তত্ত্বগত ভুল। যদি দেখি আসলে ডাকাতির কোনো ঘটনাই না, এটা আসলে আমলের অযোগ্য অপরাধ, তাহলে ফাইনালি ফুটেজ নন কগনিজেবল দিয়ে দিব। আর যদি দেখি কোনো অপরাধই ঘটে নাই, তাহলে ফাইনালি ফুটেজ কি? হ্যাঁ, চূড়ান্ত প্রতিবেদন মিথ্যা দিয়ে দিব। চূড়ান্ত প্রতিবেদন কি? মিথ্যা। অথবা চূড়ান্ত প্রতিবেদন সত্য, অথবা কোনো সাক্ষ্য প্রমাণ নাই, চূড়ান্ত প্রতিবেদন কি? সত্য। মানে কোনো সাক্ষ্য প্রমাণ নাই, ঘটনা সত্য, সাক্ষ্য প্রমাণ নাই, ইত্যাদি। তাহলে সত্য না মিথ্যা এটা নিরূপণ করা হয় এজাহার গ্রহণ করার সময়, জিডিতে লেখার সময়, নাকি তদন্ত করার সময়? তদন্ত করার সময়। এজাহার করার সময় সত্য মিথ্যা নিরূপণ করার কোনো সুযোগ সাধারণত থাকে না। আর দ্বিতীয় ব্যক্তির নাম কি? ভিকটিম সিরাজুল। তিনি কি নিয়ে আসছে? আঘাত, খুব ব্যথা। কি করছে? চাচাতো ভাইয়ের আঘাত করছে। এখন পুলিশ অফিসার কি মেডিকেল সার্টিফিকেটের জন্য বলবে কিনা যে আপনি মেডিকেল সার্টিফিকেট নিয়ে আসেন, পরে আপনার মামলা নিব? বলবে না বলবে না? আপনি কি করবেন বলেন? আপনি পুলিশ অফিসার, ধরেন ওসি সাহেবের দায়িত্বে আছেন, এক ব্যক্তি আঘাতের মামলা নিয়ে আসছে, এখন বলতেছে যে কি করেন? মেডিকেল সার্টিফিকেট নিয়ে আসেন। এটা আগে বলবেন নাকি আগে এজাহার নেবেন? বলেন, কোনটা করবেন আগে? মেডিকেল সার্টিফিকেটের কথা বলবেন না এজাহার নেবেন? প্রশ্নের উত্তর দিবেন সবাই, তাহলে ঘুমটাও কম আসবে। মেডিকেল সার্টিফিকেট বলার সুযোগ নাই, তদন্তের সময় দরকার এটা। তাহলে সত্য মিথ্যা নিরূপণ করা যাবে না, মেডিকেল সার্টিফিকেটের জন্য বিলম্ব করা যাবে না, এজাহার গ্রহণ করতে হবে। 243-এর কত? ছ। বুঝছেন? তাহলে প্রশ্নটা কি হবে? যে আমলযোগ্য অপরাধের কোনো সংবাদ আসলে ঘটনার সত্যতা এজাহার রুজু করার জন্য সত্য এবং মিথ্যা নিরূপণ করার ফৌজদারি বা প্রবিধান কি? সত্য মিথ্যা নিরূপণ করার কোনো প্রয়োজন নাই, এজাহার গ্রহণ করতে হবে। আঘাতের সনদপত্রের জন্য এজাহার গ্রহণ করা থেকে বিরত থাকা যেতে পারে? অবশ্যই যাবে না। আঘাতের সনদপত্র তদন্ত করার সময় আপনি দেখবেন এটা কি গ্রিভিয়াস হার্ট, গুরুতর আঘাত, নাকি সিম্পল, তাই না? এটা পরে দেখা যাবে। আপনাকে এজাহার নিয়ে নিতে হবে, যেহেতু সে ভিকটিম নিজে আসছে। চল, সতে বলতেছে কনস্টেবল কর্তৃক, কনস্টেবল এমসিকিউ প্রশ্ন, কনস্টেবল কি এজাহার লিপিবদ্ধ করতে পারে? কনস্টেবল কি
এমসিকিউ প্রশ্ন, কনস্টেবল কি এজাহার লিপিবদ্ধ করতে পারে? খ, কনস্টেবল এজাহার গ্রহণ করতে পারে। কোনটা সঠিক? লিপিবদ্ধ করতে পারে না গ্রহণ করতে পারে, নাকি দুইটাই সঠিক, নাকি একটাও সঠিক না? কোনটা? কনস্টেবল কখনো এজাহার লিপিবদ্ধ করতে পারে না। কি করতে পারে? এটা গ্রহণ করতে পারে। এটা কি? গ্রহণ করতে পারে। মৌখিকভাবে আসলে কি করবে? লিখিতভাবে কি আসবে? ধরুন আমি কনস্টেবলের দায়িত্বে আছি, থানায় কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ কিভাবে আসছে? মৌখিকভাবে আসছে। আমি জিডিতে লিপিবদ্ধ করবো। কোথায়? জিডি। লিখিতভাবে আসছে, তার এটা আমি স্বাক্ষর নিব। কোথায় লিপিবদ্ধ করব? জিডিতে লিপিবদ্ধ করব। যদি মৌখিকভাবে আসে, তাহলে আমি তাকে কার কাছে পাঠাবো? জিডিতে লিপিবদ্ধ করে ওসি সাহেবের কাছে প্রেরণ করব। আর যদি লিখিতভাবে আসে, তাহলে তার স্বাক্ষর রেখে আমি ছেড়ে দিব। আমি কার কাছে নিয়ে যাব? বলবো স্যার একটা এজাহার সংবাদ আসছে, লিখিতভাবে স্বাক্ষর নিয়ে রেখে দিছি, আমি ওসি সাহেবের কাছে কি করব? নিয়ে যাব। আর যদি ডাকাতি বা খুন এরকম গুরুতর অপরাধের কোনো ঘটনা ঘটে, তাহলে কনস্টেবল কি করতে পারেন? গ্রেপ্তার বা প্রাথমিক ব্যবস্থা নিতে পারেন, এবং এই সম্পর্কে সার্কেল সুপারিনটেন্ডেন্টকে কি করবেন? অবগত করবেন। তাহলে এটার প্রশ্নটা কি আসবে? যে কনস্টেবল কর্তৃক মৌখিক এবং লিখিত এজাহার গ্রহণের পদ্ধতি সম্পর্কে লিখুন। তাহলে কনস্টেবল মৌখিকভাবে আসুক, লিখিতভাবে আসুক, তিনি লিপিবদ্ধ করতে পারবে না, তিনি জিডিতে লিপিবদ্ধ করতে পারবে, গ্রহণ করতে পারবে। মৌখিকভাবে আসলে ওসির কাছে পাঠিয়ে দিবে। কাকে? সংবাদদাতাকে। লিখিতভাবে আসলে কনস্টেবল নিজেই কি করবে? ওসির কাছে নিয়ে যাবে। ঠিক আছে। আরেকটা হলো বর্গীয় জ। একবার এই এজাহার লিপিবদ্ধ করার পরে এটার কোনো তথ্য পরবর্তীতে পরিবর্তন, বাতিল, পরিমার্জন, সংশোধন বা কি করা যাবে না, কোনো কাটাছেঁড়া করা যাবে না। পুলিশ প্রবিধানের 243-এর কত? বর্গীয় জ। তাহলে এই প্রত্যেকটা এই পুলিশ প্রবিধানের যে উপবিধিগুলা, এই প্রত্যেকটা কি প্রশ্নমুখী না? এই যা উপর এমন কোনো জায়গা আছে যেগুলো থেকে প্রশ্ন হয় নাই? সবগুলো থেকে কি হয়েছে? প্রশ্ন হয়েছে। তাহলে এখন আমি আরো লম্বা করতে চাইছিলাম, যদি সামনে আমরা আরো গুরুত্বপূর্ণ দ্বারা আলোচনা করব। তাহলে প্রবিধানের 8টা কথা আমি একদম সিম্পলি বলতেছি। আপনারা এই সিম্পল খালি হেডিংটা মনে রাখেন, তাহলে আপনার জন্য সামনে কি হবে? সুবিধা হবে ইনশাল্লাহ। তাহলে 243-এর ক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারিত ফরমে লিখবেন। খ, যে লিখবেন, মানে লিখবেন কি ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তার নির্দেশে অন্য অফিসার, তারা এর মধ্যে স্বাক্ষর বা সিলমোহর দিবেন। কত? খ, মৌখিকভাবে হোক, লিখিতভাবে হোক, এটা এফআইআর হিসেবে গণ্য করতে হবে, এবং ঘটনার সাথে পরিচিত যে কোনো ব্যক্তি এজাহার দাখিল করতে পারবে। গ, গতে হলো কানে শোনা নাকি মিথ্যা গুজব, এর ভিতরে একটা পার্থক্য অবশ্যই নিরূপণ করতে হবে। উতে হলো টেলিফোনের মাধ্যমে আসলে কি করতে হবে। ছতে হলো সত্য মিথ্যা নিরূপণ না করেই, আঘাতের ঘটনার ক্ষেত্রে মেডিকেল সনদপত্রের অপেক্ষা না করেই এজাহার কি করতে হবে? গ্রহণ করতে হবে। ছতে হলো কনস্টেবল দায়িত্বে থাকলে কি করতে হবে? বর্গীয় জ হলো একবার লিপিবদ্ধ করার পরে বাতিল বা পরিবর্তন লিপিবদ্ধকারী অফিসার কর্তৃক এটা আর বাতিল আর পরিবর্তন করা যাবে না। ফৌজদারি পুলিশ প্রবিধানের 243-এর কত? বর্গীয় জ। এই পারবেন? পারবেন না আংশিক কিছুটা হলে তো পারবেন নাকি? ধরেন এখন আপনার ক, ক, গ, গ, উ, ছ বর্গীয় জ মনে নাই, কি লিখবেন? ডাইরেক্ট 243 বিধি। বুঝবেন যদি এই কথাগুলো 243-এ আছে নাকি? আরে আপনি আপনি ক, খ, গ মনে নাই, কি করবেন? 243 লিখবেন, কোনো অসুবিধা নাই। একদম কিচ্ছু হবে না আপনার, কোনো সমস্যা নাই। আপনি খালি পড়াশোনার লেগে থাকেন, পদোন্নতির চেয়ে সহজ কোনো কিছু নাই। আমি ক, খ, গ, ঘ, ঙ পড়বো না, অসুবিধা কি? আমি ডিরেক্ট 243 বিধি লিখবো। আমাকে নাম্বার দিবে, বলবে না 243 বিধির আলোচনা এটা। কত আলোচনা? 243। কিন্তু আপনি চিন্তা করতেছেন আমাকে সারা দেশে ফার্স্ট হইতে হবে। তখন কিন্তু আপনাকে যদি বলি যে 243 পড়েন, আপনি কিন্তু এটা মানবেন না। আপনি কিন্তু টেলিফোনের মাধ্যমে 243-এর ওই পড়বেন। আপনি কিন্তু কনস্টেবল কর্তৃক 243-এর ছয়ই পড়বেন। কথা বুঝাইতে পারছি? এটা আপনি না করলেও আপনি পড়বেন। অতএব এখন পড়ার কৌশল কয়েকটা আছে। একটা হচ্ছে একদম গভীরের পড়া, যে না আমি একদম কি আছে দেখে দিব। আরেকটা হলো না ঠিক আছে আমি শুধু মানে কোনো রকম লেগে থাকি, পদোন্নতি হইলেই হয়। হ্যাঁ, 243 দাও, পদোন্নতি সম্ভব। আচ্ছা, আল্লাহ ভরসা। তো একটু হাত তুলেন তো, যে আমি 8টা বলতে পারবো। একটু হাত তুলেন, কে পারবেন? একজন হাত উঠাইলেই হবে। তাহলে বুঝো একজন বুঝতে পারছে, এবং নতুন হইতে হবে। এএসআই হইলে হবে না, যারা আগে একবার পরীক্ষা দিয়েছেন তাদের হইলে হবে না, যারা প্রথম জীবনে পরীক্ষা দিবে এবং আজকেই পড়ছেন, এরকম কে বুঝছেন একজন হাত উঠান। মানে আগে যারা এএসআই তাদেরকে আমি প্রশ্নটা করি নাই, বা যারা আগে 1-2 বছর পরীক্ষা দিয়েছেন তাদেরকেও বলি নাই। মানে জীবনে আজকে প্রথম শুনছেন এটা, কিন্তু এই 8টা বুঝছেন বা বলতে পারবেন, এরকম আছেন? পারবেন? পারবে, এরকম পারবে, হাত উঠেছে অনেক।
মাশাল্লাহ। আবার 243-এর ক, এখন যদি বলেন এটা আমরা এখন কেন পড়তেছি, ফৌজদারি 154 সাথে খুবই রিলেটেড। শুধু তাই নয়, পরবর্তীতে প্রবিধানে গিয়ে এই কথাগুলো আমাদের আরো বিস্তীর্ণভাবে পড়তেই হবে। তাহলে বোনাস হয়ে গেল একটা, ঠিক আছে। আমরা কিন্তু এটা চিন্তা করতেছি না যে আমরা খুব তাড়াতাড়ি ফৌজদারি শেষ করে সাক্ষ্য আইন শুরু করে দিছি, এরকম চিন্তা কিন্তু করি না। মানে আপনাদেরকে দেখানোর জন্য আমি অনেক দ্রুত সব আইন শেষ করে ফেলাইছি, এই চিন্তাও করি না। আমার টার্গেট একটা, যে আমাদের ক্লাসে রেজাল্ট ভালো করতে হবে। এট এনি হাউ, ইনশাল্লাহ আমাদের রেজাল্ট কি করতে হবে, ভালো করতে হবে। এই জন্য ফৌজদারি, সাক্ষ্য আইন, দণ্ডবিধি, এই 3 আইনের উপর আপনারা মোটামুটি একটা ব্যাপক দখল অর্জন করবেন ইনশাল্লাহ। বাকি আইনগুলো অটোমেটিকলি আপনার কাছে চলে আসবে। বাকিগুলো কি আসবে, অটোমেটিকলি আপনার কাছে এসে ধরা দেবে। ফৌজদারি, সাক্ষ্য, দণ্ডবিধি, 3 আইনে যদি আপনি শক্তিশালী হন, তাহলে আপনার পদোন্নতির জন্য আর কোনো কিছু অন্তরায় হবে না ইনশাল্লাহ। একদম সহজ হিসাব, মনে রাখবেন এটা। এখন আপনার মাথায় 40টা আইন নিয়ে বসে থাকেন না, যে কবে শেষ করব, এরপরে এতগুলা পিআরবির বিধি, এরপরে আবার এতগুলা মাইনর অ্যাক্ট। মনে করেন এগুলো কিচ্ছু নাই। এগুলা কি, কিচ্ছু নাই। কি আছে, শুধুমাত্র একটাই আইন আছে, ফৌজদারি কার্যবিধি আইন, যেটা পড়তেছি। পরেরটা পরে কি করা যাবে, দেখা যাবে। এত বোঝা এখন মাথায় নেওয়া যাবে না। আচ্ছা, তাহলে 154 সাথে 243, আবার 243-এর ক, তথ্য নির্ধারিত ফরমে লিপিবদ্ধ করতে হবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক। খ, লিপিবদ্ধকারী অফিসার স্বাক্ষর বা সিলমোহর দিবে। গ, কানে শোনা, মৌখিক, লিখিত, যেভাবেই হোক এজাহার হবে। গ, গুজব। গতে কি, গুজব, এবার মনে রাখবেন। উতে টেলিফোন। চতে সত্য মিথ্যা আঘাতের সার্টিফিকেট। সতে কনস্টেবল। বর্গীয় জ, পরিবর্তন করা যায় না। এখন যদি বলেন এজাহার কাকে বলে, এফআইআর কাকে বলে, বলবেন না যে এজাহার পড়াইতেছেন, সংজ্ঞা পড়াবেন না, তাই না? এজাহারের প্রথম সংজ্ঞা এভাবে শুরু করবেন, যে আমলযোগ্য অপরাধের সংবাদই হলো এজাহার। আমলযোগ্য অপরাধের কি, সংবাদই এজাহার। তাহলে এজাহারের সংজ্ঞা আসুক, এফআইআর এর সংজ্ঞা আসুক, আমরা এভাবে লিখবো যে ফৌজদারি কার্যবিধি আইনের 154, পুলিশ প্রবিধানের 243, কত, 43 বিধি। এজাহার অনেক বড় করা যায়, আসলে সত্য, এজাহার একটা মূলত আরবি শব্দই, তাই না? এর ইংরেজি রূপ হলো কি, এফআইআর বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা প্রাথমিক তথ্য বিবরণী। থানায় কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ যদি মৌখিক বা লিখিতভাবে আসে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারিত বিপি ফরম 27, বাংলাদেশ ফরম নম্বর 53-56 মূলে যে লিপিবদ্ধ করবেন, সেটা এফআইআর হিসেবে কি হবে, গণ্য হবে। তার নিচে দ্বারা কি লিখবেন, লিখবেন 154, বিধি লিখবেন 243, বিপি ফরম লিখবেন 27, বাংলাদেশ ফরম লিখবেন কত, 53-56। তাহলে আপনি বিপি ফরম, বাংলাদেশ ফরমটা নিচে দিয়ে দিলেন না, এটা কিন্তু আপনার এক্সট্রা বোনাস। তারপরে এজাহারের ধরুন সাথে আরো রিলেটেড প্রশ্ন আসছে, তাহলে ওই প্রশ্ন তো আপনি লিখবেন। এখন এজাহারের জন্য আপনি আরেকটু কথা নিচে লিখবেন, যেটা আমলযোগ্য অপরাধের সংবাদ হইতে হবে, এটা অবশ্যই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক লিপিবদ্ধ হইতে হবে। এই ধরনের সংবাদ আসলে এজাহার এবং জেনারেল ডায়েরি দুই জায়গাতেই কি করতে হবে, লিপিবদ্ধ করা হবে। এর ক্রমিক নাম্বার হবে মাসিক। তাহলে আপনি পরে কি লিখবেন না লিখবেন, ওই নাম্বার কিন্তু যুক্ত হয়ে যাবে আপনার এই সংজ্ঞার জায়গাতেই, বুঝছেন? অর্থাৎ আপনাকে কিন্তু বিশ্লেষণ করা শেষ, যে এই ছেলেটা এইখানে এইভাবে ফুটায় তুলছে। ধরেন যদিও বা 4 নাম্বারের প্রশ্ন, সংজ্ঞার জন্য ধরেন 2, পরবর্তী প্রশ্নের জন্য 2, কিন্তু আপনি একটু এক্সট্রা কিছু করার জন্য আপনার নাম্বার অটোমেটিকলি বাড়তে থাকবে। কত, যদি পয়েন্ট 25ও বেড়ে যায় 4 নাম্বারের ভিতরে, তাহলে 50 নম্বরে গিয়ে কতবার আপনি হিসাব করে দেখেন তো। এইভাবে আপনাকে একদম প্রত্যেকটা জায়গায় জায়গায় কি করতে হবে, টেকনিক অবলম্বন করতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের পরবর্তী ধারা হলো 155, আমলের অযোগ্য মামলার খবর। কিসের খবর, আমলের অযোগ্য মামলার খবর। আমলের অযোগ্য মামলার ধারা কত, ধারা 4-1 ঢ। তাহলে এখন শুনলেন আমলযোগ্য মামলার খবর আসলে কি করবেন, এখন শুনবেন আমলের অযোগ্য মামলার খবরে কি করবেন। আমলের অযোগ্য মামলার কোনো সংবাদ বা খবর যদি আসে, তাহলে এটা লেখার দায়িত্ব কার, যেহেতু আমলের অযোগ্য, ডিউটি অফিসারের, নাকি? এটা কার লেখার দায়িত্ব? তাহলে এটাও ভারপ্রাপ্ত কর্মকর্তার, আগে তো পড়াইছি না। এটা লিপিবদ্ধ করার দায়িত্ব কার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার। তাহলে থানায় যদি কোনো আমলের অযোগ্য অপরাধের সংবাদ আসে, তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টা থানার রক্ষিত যে ডায়েরি, যেটা কি জিডি,
জেনারেল ডায়েরি, বিপি ফরম নম্বর 65, বাংলাদেশ ফরম নম্বর 53-65-তে কি করবেন? লিপিবদ্ধ করবেন। এবং সংবাদদাতাকে কার কাছে পাঠাবেন? এলাকার গণ্যমান্য ব্যক্তির কাছে, কোনো স্থানীয় জনপ্রতিনিধির কাছে, পুলিশ সুপারের কাছে, নাকি ম্যাজিস্ট্রেটের কাছে? তাকে ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করবেন ফৌজদারি কার্যবিধি আইনের 155-1 ধারা। তাহলে আমলের অযোগ্য অপরাধের সংবাদ আসলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টা জিডিতে লিপিবদ্ধ করবেন, সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার জন্য কি দিবেন? পরামর্শ দিবেন ফৌজদারি কার্যবিধি 155-1 ধারা। খুব গুরুত্বপূর্ণ ধারা কিন্তু, প্রশ্ন হয় না একটা? ফৌজদারি কার্যবিধির এই দুইটা প্রশ্ন ইম্পর্টেন্ট খুব। আমলযোগ্য অপরাধের তদন্ত প্রক্রিয়া কি? বর্তমানে এটা করার সম্ভাবনা খুব কম। আমলের অযোগ্য অপরাধের তদন্ত প্রক্রিয়া কি? এটা খুব বেশি হয়, যেহেতু ছোট প্রশ্ন, তাই না? এখন প্রশ্ন যেহেতু মানে অংশ অংশ ভাগ করে দেয়, এই জন্য এটার গুরুত্ব বেশি। তাহলে 155(2), এই ধরনের অপরাধের যদি সংবাদ আসে, তাহলে পুলিশ অফিসার কি করতে পারবে না? ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া। কার অনুমতি ছাড়া? ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া। কোন ম্যাজিস্ট্রেট? প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত করবেন না। 155(2) ধারা। 155(3), যখন ম্যাজিস্ট্রেট এই ধরনের অপরাধের জন্য তদন্তের জন্য আদেশ প্রদান করবেন, তখন পুলিশ অফিসার এই বিষয়টা আমলযোগ্য অপরাধের মতোই তদন্ত করবেন। কিসের মতো? আমলযোগ্য অপরাধের মতোই। এবং তদন্ত করার সময় তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার যে তদন্তের ক্ষমতা, সেই ক্ষমতা প্রয়োগ করবেন। এবং বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা ব্যতীত কি করবেন না? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন না। ফৌজদারি কার্যবিধির 155(3) ধারা। তাহলে আমলযোগ্য অপরাধের তদন্ত প্রক্রিয়া শুরু হলো কত থেকে? 155(1) থেকে, 2 থেকে, নাকি 3 থেকে? 155(2), 3, এই দুইটা হলো আমলের অযোগ্য অপরাধের কি? তদন্ত প্রক্রিয়া। আর একের বিষয়টা কি? সংবাদ কেবল আসছে। তদন্তের প্রসেস শুরু হবে কত থেকে? 2 থেকে। যাদের কাছে বই আছে, মূল বই ভাষ্য, দেখবেন আমলের অযোগ্য অপরাধের তদন্ত শুরু হয় কত থেকে? 2 থেকে। যাক, এটা নিয়ে টেনশন নাই, আমরা 1 থেকেই লেখা শুরু করব। তাহলে আমলের অযোগ্য অপরাধের সংবাদ যদি থানায় আসে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিডিতে লিখবেন, সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবেন। ধারা কত? 1। 2, কার অনুমতি ছাড়া? পুলিশ সুপারের অনুমতি ছাড়া, দায়রা জজের অনুমতি ছাড়া, নাকি প্রথম দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া? উত্তর হলো প্রথম দ্বিতীয় শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া পুলিশ অফিসার আমলের অযোগ্য অপরাধের তদন্ত করবেন করবেন না। 55 কত? 2। এখন ম্যাজিস্ট্রেট কি আপনার অনুমতি দিবে না? অনুমতি দিবে কিনা? আচ্ছা, তাহলে ম্যাজিস্ট্রেট যখন অনুমতি দিবে, তখন পুলিশ অফিসার এই তদন্তটা কিভাবে করবে? আমলের অযোগ্য অপরাধের তদন্ত আমলের অযোগ্য অপরাধের মতো ম্যাজিস্ট্রেট নির্ধারিত কোনো নিয়মে, পুলিশ অফিসার কর্তৃক প্রণীত কোনো নিয়মে, নাকি আমলযোগ্য অপরাধের মতো? উত্তর হলো আমলযোগ্য অপরাধের মতো। আমলের অযোগ্য অপরাধের তদন্ত যখন নির্দেশ পাবে, তখন তদন্তকারী কর্মকর্তা কিসের ক্ষমতা প্রয়োগ করবেন? তদন্তের ক্ষমতা প্রয়োগ করবেন। তদন্তে একজন সাব ইন্সপেক্টরের ক্ষমতা প্রয়োগ করবেন, নাকি তদন্তে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার যে ক্ষমতা, সেই ক্ষমতা প্রয়োগ করবেন? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তদন্তের যে সকল ক্ষমতা আছে, তিনি সেই সকল ক্ষমতায় কি করতে পারবেন? প্রয়োগ করতে পারবেন। কিন্তু একটা ক্ষমতা পারবেন না, যে আমলের অযোগ্য অপরাধে তদন্ত করার জন্য, যদিও বা আমলযোগ্য অপরাধের মতোই তদন্ত করবেন, নিম্নের কোন ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না? তল্লাশির ক্ষমতা, বুঝেন, বিনা পরোয়ানায় তল্লাশির ক্ষমতা, জব্দ তালিকা প্রস্তুত করার ক্ষমতা, কোনো বস্তু দ্রব্য আটক করার ক্ষমতা, বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা। কোনটা? বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা তিনি প্রয়োগ করতে পারবেন না। তাহলে প্রশ্ন, এমসিকিউ, আপনারা উত্তর দিতে থাকেন, সময় কম, উত্তর দিতে থাকেন। আমলের অযোগ্য অপরাধের সংবাদ আসলে লিপিবদ্ধ করার দায়িত্ব কার? উত্তর হলো ওসি সাহেবের। কোথায় লিখবেন? এজাহারে নাকি জেনারেল ডায়েরিতে? উত্তর হলো জেনারেল ডায়েরিতে। সংবাদদাতাকে কোথায় পাঠাবেন? ম্যাজিস্ট্রেটের কাছে। কার অনুমতি লাগবে আমলের অযোগ্য তদন্ত করতে গেলে? পুলিশ সুপারের, নির্বাহী ম্যাজিস্ট্রেটের, বিচারিক ম্যাজিস্ট্রেটের? উত্তর হলো বিচারিক ম্যাজিস্ট্রেটের। কোন শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট? প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর? উত্তর হলো ক এবং খ, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আমলের অযোগ্য অপরাধের তদন্ত
কিসের মতো হবে? আমলযোগ্য অপরাধের মতো হবে। তদন্তকারী কর্মকর্তার ক্ষমতা কতটুক? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সমক্ষমতা থাকবে। আমলের অযোগ্য অপরাধ তদন্ত ক্ষেত্রে কোন ক্ষমতা প্রয়োগ করা যায় না? বিনা প্ররোচনায় গ্রেপ্তারের ক্ষমতা প্রয়োগ করা যায় না। শুনেন, যখন আমলের অযোগ্য অপরাধের, এগুলো আজকে আলোচনা করলে লম্বা হয়ে যাবে, একটু সংক্ষেপে বলি। থানায় যখন কোনো সরাসরি মামলা হয়, আমলযোগ্য অপরাধের সংবাদ, এজাহার, এটাকে জিআর মামলা বলা হয়। কি মামলা? সাধারণ বা নিয়মিত মামলা, বা জিআর মামলা, বা পুলিশি মামলা। কি মামলা? পুলিশি মামলা। 154, 243 বিধি। আর হচ্ছে যখন কোনো অপরাধের বিষয় সম্পর্কে আপনার কোর্টে যায়, কোর্টে মানে সরাসরি থানায় নিয়ে এসে কোর্টে গেল, তখন কোর্টে হয় শেয়ার বা কমপ্লেন রেজিস্টার বা নালিশি মামলা, যেটা ফৌজদারি কার্যবিধি আইনের 190 ধারার অধীনে আমলে গ্রহণ করে। কত? 190 ধারার অধীনে। আচ্ছা। আর এটা হলো নন জিআর মামলা। আমরা এখন যেটা পড়তেছি এটা কি? যে আমলের অযোগ্য অপরাধের সংবাদ যখন আসবে, তখন পুলিশ অফিসার জিডিতে লিপিবদ্ধ করবে, ম্যাজিস্ট্রেটের কাছে তদন্তের জন্য অনুরোধ করবে। ম্যাজিস্ট্রেট যখন তদন্তের আদেশ দিবে, তখন পুলিশ অফিসার তদন্ত করে কোথায় একটা রিপোর্ট দিবে? কোর্টে একটা রিপোর্ট পাঠিয়ে দিবে। কোর্টে যখন এই রিপোর্টটা পাবে, তখন কোর্টের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি একটা রেজিস্টারে কি করবে? লিপিবদ্ধ করবে। এটার নাম হলো নন জিআর বা নন জেনারেল রেজিস্টার। কি? নন জিআর বা এর প্রবিধানে আছে, এটা বলতে গেলে লম্বা হয়ে যায়। আমি একদিন আলোচনা করব জিআর মামলা, শেয়ার মামলা এবং নন জিআর মামলার একটা তুলনামূলক আলোচনা করব, আরো পরে, এখন না। তখন কোর্টে একটা রেজিস্টার এটা কি করবে? লিপিবদ্ধ করবে। তখন এটার নাম কি হবে? এটার নাম হবে নন জিআর মামলা। কি মামলা? নন জিআর মামলা। আচ্ছা। এখন ফৌজদারি কার্যবিধি আইনের এই 155 সাথে পিআরবি একটা বিধি আছে, একদম স্পষ্ট বিধি। কত হইতে পারে বলেন তো? সবাই বলেন। ফৌজদারি কার্যবিধির 154 সাথে একটা পিআরবি আছে, স্পষ্ট পিআরবি। এটা কত? আচ্ছা, দেখি কারা কারা ফাঁস করছেন। যারা যারা 254 বিধি বলছেন হাত উঠান। যারা যারা 254, 154 ফৌজদারি কার্যবিধি 155 সাথে, যারা যারা 200 পুলিশ প্রবিধানের 254 বিধি বলছেন, তারা হাত উঠান। উঠাইছেন না অনেকে হাত? ফৌজদারি কার্যবিধি আইনের 155 সাথে, 155 সাথে পুলিশ প্রবিধানের 254 রিলেটেড বিধি। কিন্তু মূলত ফৌজদারির 155 সাথে মূল বিধি 254 না। মূল বিধি হলো পুলিশ প্রবিধানের 268 বিধি। মনে রাখবেন, পরীক্ষাটার নাম হলো আইন ও বিধির ব্যবহারিক জ্ঞান। আইন ও বিধির কি? ব্যবহারিক জ্ঞান। ফৌজদারির আইনের সাথে আপনার প্রবিধানের মিল হইতে হবে। আমলের অযোগ্য অপরাধের তদন্ত বা ফৌজদারির 155 ধারার প্রক্রিয়ার মূল বিধি হলো কত? 268। কত? মনে রাখবেন কত? আপনি 155 সাথে 254 না দিলেও সমস্যা নাই, কিন্তু 268 আপনাকে দিতেই হবে। আমি বলে দিই কি বলছি। পুলিশ প্রবিধানে 268 হলো ফৌজদারি কার্যবিধির 155 ধারার অধীনে ব্যবস্থা। অর্থাৎ যখন কোনো আমলের অযোগ্য অপরাধের সংবাদের তদন্ত করার জন্য পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করবেন, তখন ম্যাজিস্ট্রেট তদন্তের জন্য কি দিবেন? নির্দেশ প্রদান করবেন এবং নির্দিষ্ট একটা সময় বেঁধে দিবেন। তারপর কি করবেন? এই সময়ের ভিতরেই পুলিশ অফিসার, তাহলে আমলের অযোগ্য অপরাধের তদন্তের জন্য সময় দিয়ে দিবে না? ম্যাজিস্ট্রেট বলবে এতদিনে তোমরা শেষ করবা। যদি এই সময়ের ভিতরে পুলিশ অফিসার সম্পন্ন করতে না পারে, তাহলে আবার কি করবেন? ম্যাজিস্ট্রেটের কাছে আবার একটা আবেদন করবেন। কি করবেন? যে স্যার আমার আরো সময় লাগবে। তখন ওই সময়ের ভিতরে তারা তদন্ত সম্পন্ন করবেন, এবং পুলিশ অফিসার যখন তদন্ত করতে ঘটনাস্থলে যাবেন, তখন এই মামলার যারা বাদী আছে, অভিযোগকারী পক্ষ, তাদেরকে ওই ঘটনাস্থলে থাকার জন্য কি করবেন? নির্দেশ প্রদান করবেন। এই কথাটা হলো আমলের অযোগ্য অপরাধের তদন্ত প্রক্রিয়ার একদম নির্যাস এবং মূল জায়গাটা। পুলিশ প্রবিধানের কত বিধি? 268। তো 254 কি? 254 হলো যে আমলযোগ্য অপরাধের জন্য তো মামলা হয়, তাহলে আমলের অযোগ্য অপরাধের জন্য কি হয়? জিডি হয়। তাহলে কোন কোন ঘটনার জন্য মামলা হয় না জিডি হয়? এই কথাগুলো হলো পুলিশ প্রবিধানের 254। ফৌজদারি কার্যবিধি আইনের 107-এর ঘটনা, 9-এর ঘটনা, তাই না? ফৌজদারি 145, 44-এর ঘটনা, 45-এর ঘটনা, 182-র ঘটনা, 211-এর ঘটনা, রেলওয়ের ঘটনা, তারপর হচ্ছে গিয়ে আপনার এই কি বলে পুলিশ আইনের ঘটনা। হ্যাঁ, এগুলোর জন্য কি হয়? জিডি হয়। অর্থাৎ কোন ধরনের ঘটনায় কি দেওয়া হয় না? এফআইআর দেওয়া হয় না। তাহলে এটা কি 155-র ঘটনাটা কি এফআইআর হয়েছে? এফআইআর হয় নাই। কি হয়েছে এটা? নন এফআইআর। নন এফআইআর প্রসিকিউশন। কি? নন এফআইআর প্রসিকিউশন হবে। এই জন্য আমরা মূলত এই 155 সাথে, যেহেতু আমরা এটা এফআইআর হয় না, নন এফআইআর হয়, তাহলে এই জন্য আমরা রিলেটেড বিধি হিসেবে 254 ব্যবহার করতে পারি। কিন্তু মূল বিধিটা দিতে হবে কত? 268 বিধি। কত বিধি? 268। তাহলে আপনার টেনশনের কোনো কারণ নাই। ফৌজদারি 155 সাথে পুলিশ প্রবিধানের 200
বিধি এবং 254 বিধি, দুইটা বিধি ব্যবহার করবেন। আবার বলতেছি, 268 কি? সরাসরি আমলের অযোগ্য তদন্তের প্রক্রিয়া। 254 কি? যে সমস্ত মামলার ক্ষেত্রে কি হয় না, এফআইআর হয় না, নন এফআইআর প্রসিকিউশন হয়। এটা কত বিধি? 254 বিধি। এখন একটা এমসিকিউ প্রশ্ন, আমলের অযোগ্য অপরাধের সংবাদ আসলে কোথায় লিপিবদ্ধ করবেন? এজাহারে নাকি জেনারেল ডায়েরিতে, নাকি দুইটাই সঠিক? আমলের অযোগ্য অপরাধের সংবাদ আসলে কোথায় লিপিবদ্ধ করবেন? এজাহারে নাকি জেনারেল ডায়েরিতে? হুম, উত্তর হলো জেনারেল ডায়েরিতে। সেকেন্ড প্রশ্ন, আমলযোগ্য অপরাধের সংবাদ আসলে কোথায় লিপিবদ্ধ করবেন? এজাহারে, খ জেনারেল ডায়েরিতে, খ গতি কি হবে? গতি কি হবে? দুইটাই সঠিক। তাহলে আমলযোগ্য হইলে কিন্তু এজাহারেও হবে, জেনারেল ডায়েরিতেও হবে, দুইটাতেই হবে, তাই না? যদিও বা সহজ প্রশ্ন, কিন্তু এগুলোতে আমরা ভুল করে ফেলি। এই যে বৃত্তের প্রথম দেখা যাচ্ছে আমলযোগ্য, তাহলে এফআইআর, কিন্তু পরের ঘরে যাবার জিডি লেখা আছে, লাস্টের ঘরে যাবার দুইটাই লেখা আছে। এই জন্য এমসিকিউ কিন্তু সবগুলো একটু দেখতে হয় আমাদের। সহজ এমসিকিউ গুলোর ভিতরেই বেশি ভুল করে। যেগুলো খুব পেঁচানো কঠিন এমসিকিউ হয়, এগুলো সবাই গভীর চিন্তা ভাবনা করে সঠিকটাই দেয়। কিন্তু এমসিকিউ দুর্বল করে কোথায়? সিম্পল এমসিকিউ গুলোর ভিতরে পুরাটা না পড়ে বৃত্ত ভরাট করে ফেলে, পরে দেখে ঘটনা তো আসলে এরকমটা না, ভিন্ন ঘটনা। এদিকে একটু লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, তাহলে 155 সাথে কত গেল? পুলিশ প্রবিধানের 268 এবং 254 বিধি। ফৌজদারি কার্যবিধির 156 দ্বারা আমলযোগ্য মামলার তদন্ত। এখন তদন্ত শুরু হলো। তাহলে আমরা প্রথম দুইটা দ্বারা কি পাইছি? আমলযোগ্য সংবাদ আসলে কি করব? দ্বারা 154। আমলযোগ্যের সংবাদ আসলে কি করব? 155। একটা এজাহার, একটা কি? জিডি। এখন 156 দ্বারা আমলযোগ্য মামলার তদন্ত। এটা কোনটা থেকে আবিষ্কার? 54 আবিষ্কার নাকি 55 আবিষ্কার? বলেন তো, 54 আবিষ্কার না 55 আবিষ্কার? 156 ধারাটা আমলযোগ্য মামলার তদন্ত। তাহলে ফৌজদারি কার্যবিধি 154 দ্বারা যদি সরাসরি আমলযোগ্য, তাহলে এখন তদন্তের জন্য দ্বারা কত? 156 দ্বারা। আমলযোগ্য অপরাধের সংবাদ যদি থানায় আসে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি করবেন? ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই তদন্ত করতে পারবেন 156 দ্বারা। সহজ কথা, এখানে অনেক কথা আছে। ফৌজদারি কার্যবিধি আইনের 15 নম্বর অধ্যায়ের অনুসরণে, তাহলে 15 নম্বর অধ্যায় মানে কি? পরবর্তী যে অধ্যায়টা 15 নম্বর অধ্যায়, অনুসন্ধান এবং বিচারের স্থান। ধরেন আপনার নাম হচ্ছে কি, তারেক। আপনি একটা এলাকার ম্যাজিস্ট্রেট, বিচারক। ধরেন আপনি নেত্রকোনা দায়রা আদালতের বিচারক। তো নেত্রকোনা জেলায় 10টা থানা আছে। এখন ধরেন আপনি নেত্রকোনা জেলা দুর্গাপুর থানার যদি কোনো একটা মামলা হয়, বড় মামলা, ডাকাতির ঘটনা, তাহলে এটার বিচার কোন আদালতে হবে? পার্শ্ববর্তী ময়মনসিংহের আদালতে হবে? আরেকদিকে আপনার সুনামগঞ্জ জেলা আছে, ওইখানে হবে? নাকি নেত্রকোনার আদালতে হবে? নেত্রকোনার আদালতে হবে। অর্থাৎ প্রত্যেকটা অপরাধ যে এলাকায় ঘটবে, সেই এলাকার আদালতেই কিন্তু অপরাধের অনুসন্ধান এবং বিচার হবে। ফৌজদারি কার্যবিধির 177 ধারার কথা। ঠিক একইভাবে প্রত্যেকটা অপরাধ যে এলাকায় ঘটবে, এখন দুর্গাপুর থানায় যদি কোনো অপরাধ ঘটে, এই অপরাধের জন্য তদন্ত কে করবে? কলমাকান্দা থানার ওসি? তাহলে ওইদিকে হালুয়াঘাট থানার ওসি? ওইদিকে ভারতের মেঘালয়, ওই মেঘালয় প্রদেশের ওসি? এটা কে করবে? দুর্গাপুর থানার ওসি করবে। এই কথাটাই বোঝাচ্ছে ফৌজদারি কার্যবিধির কত দ্বারা? 156 দ্বারা। অর্থাৎ প্রত্যেকটা আমলযোগ্য অপরাধের সংবাদ যে থানার সীমানা, নাকি থানার সীমানা দেয়া নাই? সীমানা আছে না আরিফুল ভাই? সীমানা আছে না সব থানা? অবশ্যই সীমানা দেয়া আছে। তাহলে যে এলাকায় অপরাধটা ঘটবে, সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাই ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই কি করবে? এই অপরাধের বিষয় সম্পর্কে তদন্ত করবে। দ্বারা হলো ফৌজদারি কার্যবিধি আইনের 156 দ্বারা। দুই, এই ধরনের তদন্তের ক্ষমতা নিয়ে কোনো পর্যায়ে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। তাহলে 156 দ্বারা পুলিশের একটা শক্তিশালী দ্বারা, যে আমরা তো ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত করতেই পারি 156 আবার দুয়ে বলতেছি কি, আমাদের এই তদন্তের ক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন কি করা যাবে না? উত্থাপন করা যাবে না। যে আপনি কিনা তদন্ত করতে পারেন, আপনি এখানে কেন তদন্ত করতে আসছেন? তার মানে তদন্ত করতে পারি একে, আবার তদন্ত স্বাধীনভাবে করতে পারি কততে? দুয়ে। তাহলে একে হলো তদন্ত করার ক্ষমতা, দুই হলো স্বাধীনভাবে তদন্ত করার ক্ষমতা। কথা বুঝাইতে পারছি? তাহলে ফৌজদারি তদন্তের স্বাধীনতা বলতে কি বুঝেন? ফৌজদারি তদন্তের স্বাধীনতা হলো তদন্তকারী কর্মকর্তার তদন্তের ক্ষমতা নিয়ে কোনো পর্যায়ে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। এটাই হলো তদন্তের স্বাধীনতা ফৌজদারি কার্যবিধি আইনের 156 কত দ্বারা? 2 দ্বারা।
তাহলে পুলিশের তদন্ত কি স্বাধীন নাকি পরাধীন? আইনের ভাষায় স্বাধীন। আইনের ভাষায় কি? তদন্ত স্বাধীন। 156 দ্বারা ফৌজদারি কার্যবিধি আইনের বর্ণিত 190 ধারার যে ম্যাজিস্ট্রেট আছেন, তারাও পুলিশ অফিসারকে তদন্ত করার জন্য কি করতে পারেন? আদেশ বা নির্দেশ প্রদান করতে পারবেন ফৌজদারি কার্যবিধি আইনের 156 দ্বারা। এখানে একটা বোঝার বিষয় আছে। আমরা পূর্বে পড়ে আসছি ফৌজদারি কার্যবিধি আইনের, একটু আগে আমরা আপনাদেরকে বললাম যে আমলযোগ্য অপরাধের সংবাদ যদি আসে এজাহার হবে, আমলের অযোগ্য অপরাধের সংবাদ আসলে কি হবে? জিডিতে লিপিবদ্ধ করা হবে। বিষয়টা এরকম না? আর পুলিশের কাছে যে মামলাগুলো হবে, পুলিশের কাছে মামলাগুলো হবে কি মামলা? জিআর মামলা। আর যেগুলো পুলিশের কাছে হবে না সেগুলো কি হবে? নন জিআর মামলা। সরি, কোর্ট মামলা। আর একটা কি মামলা? নন জিআর মামলা। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন ভালো করে লক্ষ্য করেন, খুব গুরুত্বপূর্ণ কথা। 156 বলা আছে বর্ণিত 190 ধারার যারা ম্যাজিস্ট্রেট, কত ধারার? 190 ধারার যে ম্যাজিস্ট্রেট, 190 ধারার ম্যাজিস্ট্রেট তদন্তের জন্য পুলিশকে কি করতে পারেন? নির্দেশ প্রদান করতে পারেন। এই কথাটা কেন বলছে এখানে? তাহলে একটা এমসিকিউ প্রশ্নের উত্তরেই আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। কি প্রশ্নটা সেটা? ফৌজদারি কার্যবিধির 156 ধারায় যে পুলিশ অফিসার তদন্ত করতে পারেন, তদন্ত করতে পারে কি না? পারে। এটা কোন তদন্তের জন্য ক্ষমতাবান? 156 ধারায় কোন ধরনের তদন্ত? কোনো পুলিশি মামলার তদন্ত, নাকি নালিশি মামলার তদন্ত, নাকি দুইটাই সঠিক? উত্তর হলো দুইটাই সঠিক। 156 রেখে পুলিশি মামলা থানায় আসছে, আপনি 156তেই তদন্তের ক্ষমতাবান। 190 ধারায় যে ম্যাজিস্ট্রেট মামলাগুলো আমলে নিবে, ম্যাজিস্ট্রেট কি তদন্ত করে? ম্যাজিস্ট্রেট কি তদন্তের ক্ষমতা আছে? ফৌজদারি কার্যবিধি 4 রেখে ঠতে স্পষ্ট বলা আছে কি? পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি বা পুলিশ অফিসার কে নয়? ম্যাজিস্ট্রেট নয়। সাক্ষ্য প্রমাণ সংগ্রহের লক্ষ্যে যে কার্যক্রম পরিচালনা করেন তাকে কি বলা হয়? তদন্ত বলা হয়। ভুলে গেছেন? ভুলে গেলে তো হবে না। তাকে তদন্ত বলা হয়। এখন প্রশ্ন হলো, তাহলে ম্যাজিস্ট্রেট তো তদন্ত করতে পারে না, এখন মামলা তো কোর্টে আছে, তাহলে ম্যাজিস্ট্রেট কি করবে? হয় ম্যাজিস্ট্রেট কি দিয়ে অনুসন্ধান করাবে, অথবা পুলিশ অফিসারকে বলবে যে তোমরা এটা তদন্ত করো। ধারা কত? তাহলে 190 যে ম্যাজিস্ট্রেট মামলা তারা আমলে নিল, এটা পুলিশকে তদন্তের নির্দেশ দিল কত ধারায়? 156 ধারায়। তাহলে বোনাস না? 156তে পুলিশি মামলাও তদন্ত করা যায়, নালিশি মামলার তদন্ত পুলিশ করতে পারে ম্যাজিস্ট্রেটের নির্দেশে। ফৌজদারি কার্যবিধি আইনের 156 এটার সাথে আমরা বিধি ব্যবহার করব পিআরবি 258 বিধি। কত বিধি? পুলিশ প্রবিধানের 258 বিধি। তাহলে 156 সহজ কথা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থানা এলাকার ভিতরে, এমসিকিউ প্রশ্ন করি তাহলে সহজ হবে। ফৌজদারি কার্যবিধি 156 দ্বারা নিম্নের কোনটা সঠিক? থানা এলাকার ভিতরে যত আমলযোগ্য অপরাধ সেগুলো তিনি ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত করতে পারেন। খ, পার্শ্ববর্তী থানার গুলোও পারেন। গ, সমগ্র বাংলাদেশেরটা পারেন। তাহলে সঠিক উত্তর কি হবে? শুধু থানা এলাকারটা পারবে। 156 এক, এই তদন্তর ক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। দুই, 190 ধারার যে ম্যাজিস্ট্রেট বর্ণিত তারাও তদন্তের নির্দেশ প্রদান করতে পারেন। 156 কত? তিন। 156 সাথে 258 বিধি। আলোচনা খুব বেশি বড় না, মূল আলোচনা হলো 156 ধারার অধীনেই পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত করতে পারেন। আরো কিছু কথা আছে, যেমন পুলিশ অফিসার কি থানায় বসে তদন্ত করতে পারেন? পুলিশ প্রবিধানে 258 বিধির আলোচনা। হ্যাঁ, যদি অপরাধ স্থল থানার নিকটবর্তী কোনো শহর এলাকায় স্থানে হয়ে থাকে, তাহলে পুলিশ অফিসার থানায় বসেও কি করতে পারেন? তদন্ত করতে পারেন। পুলিশ প্রবিধানে 258 বিধিতে বলা আছে থানায় বসেও কি করা যায়? ঘটনাস্থলে না গিয়া নিকটে আশেপাশে ঘটনা হলে থানায় বসেও তদন্ত করা যায়। আচ্ছা, তাহলে 156 সাথে কত বিধি? 258। এখন তিনটা এমসিকিউ প্রশ্ন করব, তাহলে বুঝবো যে আপনারা মোটামুটি বুঝছেন ক্লাসটা। তিনটা এমসিকিউ, রেডি সবাই? আচ্ছা, সবাই অফিস শেষে এসে ক্লাসে ঢোকার আগে অভ্যাস যদি নাও থাকে সবাই একটু চা খেয়ে নেবেন। এটা আপনার ক্লাসের জন্য রিল্যাক্স হবে খুব। চা কিন্তু আল্লাহর দেয়া এক সৃষ্টি নিয়ামত, ঠিক আছে? চিনি টিনি ছাড়া একটু চা খাবেন, তেমন রিল্যাক্স লাগবে, ঘুমটা কেটে যাবে। এটা করতে হবে আপনাকে। আর পুষ্টিকর খাবার খাবেন, ভাত কম খাবেন, বাদাম খাবেন, খেজুর খাবেন, সাধ্য মতো যার যতটুকু আছে, ডিম খাবেন, দুধ খাবেন। দেখবেন আপনার ব্রেনে ভালো কাজ করবে। এটা উচিত, এটা পড়ার একটা অংশ। এখন শুধু কষ্টই করতেছেন, দিন রাত্রি ডিউটি করতেছেন, কিন্তু আপনার এই ব্রেনে খাবারগুলো আল্লাহ আমাদের নিয়ামত হিসেবে দিছে না? নিয়ামত হিসেবে কিন্তু আসছে এগুলা, এগুলো আল্লাহ পাকের নিয়ামত, শুকরিয়া আদায় করতে হবে। তাহলে এগুলো আপনাকে খেতে হবে, কিন্তু এর প্রয়োজন আছে, পুষ্টির প্রয়োজন। নাহলে আপনি দুর্বল হবেন, রাত্রে পড়তে বসলে টেবিলে বসে ঘুমাবেন, সকালবেলাও ঘুম থেকে উঠতে পারবেন না, তাহলে আপনার লস হয়ে গেল কিন্তু, তাই না?
পরিকল্পনার বিষয় আছে এগুলা। আচ্ছা, অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে। তারপরেও যদি দেখেন না ঘুম কোনোভাবেই কমতেছে না, শুধু ঘুমই আসে, তাহলে ভিটামিন ডি টেস্ট করাবেন। 40,000 পাওয়ারের ড্যাফ্রল ট্যাবলেট আছে, 1 মাস খাবেন 4টা। মোটামুটি ভিটামিন ডির ঘাটতি 1 মাসে ফিল আপ হয়ে যাবে, 2-3 মাস শরীর ভালো থাকবে। ড্যাফ্রল অথবা ডিরাইস যে নামই হোক এটা খাইতে পারেন, আপনার ডাক্তারের পরামর্শ ছাড়াই খাইতে পারেন, আমি বলে দিচ্ছি। কোনো সাইড এফেক্ট নাই। ভিটামিন ডির ঘাটতি অনেকের থাকে, বিশেষ করে যারা শহর কেন্দ্রিক চাকরি করি। এগুলা আপনি যদি ড্যাফ্রল 40,000 পাওয়ারের ট্যাবলেট 1 মাসে 4টা খান, 7 দিনে, 7 দিন পর পর, তাহলে মোটামুটি ডির ঘাটতি অনেকটাই ফিল আপ হবে, যদি রৌদ্র লাগানোর সুযোগ না থাকে। আচ্ছা, বাকি চিকিৎসা আরেকদিন দিব। এখন আসেন ফৌজদারি কার্যবিধির 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন, ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আমলের অযোগ্য মামলার খবর কোন ধারা? 154, 155, 156। আচ্ছা, উত্তর হলো 155। ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আমলযোগ্য মামলার তদন্ত ধারা কোনটা? 54, 55, 56। উত্তর হলো 56। তদন্ত বলছি কিন্তু, কি বলছি? তদন্ত, আপনাকে অ্যালার্ট থাকতে হবে। তৃতীয় প্রশ্ন, আমলযোগ্য মামলার খবর ধারা কত? 54, 55, 56। উত্তর হলো 54। তাহলে আমলযোগ্যর সংবাদে দাঁড় করবেন 54, আমলের অযোগ্যতে করণীয় 55, আবার 54তে সংবাদ নিয়ে কাজ শুরু হয়ে গেল 56। কি? তদন্ত। কি? তদন্ত। এখন আসেন 157 দ্বারা। কষ্ট হচ্ছে? কষ্ট একটু তো হবেই ভাই, একটু কষ্ট হবে, আপনাদেরকে মেনে নিতে হবে এটা। দ্বারা কিন্তু খুব বেশি পড়ি নাই, কিন্তু দ্বারা গুরুত্ব বেশি, এই জন্য আমরা একটু আলোচনা বেশি করতে হইতেছে এই জায়গাগুলো নিয়ে, তখন প্রশ্নের জন্য আপনার সহজ হবে। ফৌজদারি 157 দ্বারা, এটাও আমলযোগ্য অপরাধী, তবে কি? সন্দেহ। আমলযোগ্য অপরাধে কি? সন্দেহ। সন্দেহ হয় না? সন্দেহ আছে কি না? সন্দেহের একটা ব্যাপার থেকে যায়। তাহলে আমলযোগ্য অপরাধে যদি সন্দেহ করেন, তখন আপনি কি করবেন? তাহলে এটা প্রশ্ন হয় সবচেয়ে বেশি। আমলযোগ্য অপরাধের সংবাদ আসলো, যে বিষয় সম্পর্কে আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে 156 দ্বারাই কি করতে পারি? তদন্তের জন্য ক্ষমতা রাখি। কিন্তু আমি এই বিষয় সম্পর্কে সন্দেহ পোষণ করলাম, এনিথিং রং, এখানে একটু ঝামেলা আছে। তখন আপনি কি করবেন? ক, সংবাদদাতাকে থানা থেকে বের করে দিবেন। খ, বিষয়টা ঊর্ধ্বতন পুলিশ অফিসারকে জানাবেন। গ, বিষয়টা ম্যাজিস্ট্রেটকে জানাবেন। সঠিক উত্তর কি? উত্তর হলো ম্যাজিস্ট্রেটকে জানাবেন। দ্বিতীয় প্রশ্ন, কোন ম্যাজিস্ট্রেটকে জানাবেন? ক, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। খ, দায়রা জজ। গ, দ্বিতীয় শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট। ঘ, পুলিশ রিপোর্টের ভিত্তিতে অপরাধ আমলে নিতে পারে এরকম ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। তাহলে উত্তর হলো ঘ। মানে বোঝা যায়, কিছু প্রশ্ন বোঝা যায় উত্তর এটা হবে। তাহলে পুলিশ রিপোর্টের ভিত্তিতে অপরাধ আমলে নিতে পারেন এমন একজন ম্যাজিস্ট্রেটকে কি করব? জানাবো যে স্যার, আমলযোগ্য অপরাধের সংবাদ আসছে, কিন্তু বিষয়টা খুব রহস্যময় বা সন্দেহজনক। ম্যাজিস্ট্রেটকে জানাবেন। জানানোর পরে এই ঘটনার তদন্ত করার জন্য, ঘটনার সত্যতা উদ্ঘাটন করার জন্য, বস্তু দ্রব্য উদ্ধার করার জন্য, অথবা কাউকে গ্রেপ্তার করার জন্য যেখানে ঘটনাস্থল, সেই ঘটনার অভিমুখে আপনি নিজে রওনা হবেন, অথবা আপনি অপর কোনো অফিসারকে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করবেন 157 দ্বারা। এখন প্রশ্ন হলো, 157 যে এই কার্যক্রমটা করলেন, ম্যাজিস্ট্রেটকে জানাইলেন, অথবা ঘটনাস্থলে আপনি গেলেন, অথবা অপর অফিসারকে প্রেরণ করলেন, এটা কার কার্যক্রম? ক, ডিউটি অফিসারের কার্যক্রম। খ, তদন্তকারী অফিসারের কার্যক্রম। গ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যক্রম। নাকি সব কয়টাই সঠিক? কার? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। কার? থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যক্রম। আপনি পরীক্ষার হলে এমসিকিউ প্রশ্ন নিয়ে টেনশন করার কোনো সুযোগ নাই। আমরা এখন যেগুলো এমসিকিউ পড়াইতেছি না, পরে আস্তে আস্তে এগুলো আসবে। আপনি পরীক্ষার হলে এমসিকিউ প্রশ্ন আসবে আর আমরা ক্লাসে আলোচনা করব না, এটা সম্ভাবনা একেবারে নাই বললেই চলে। হয়তো 1-2টা প্রশ্ন এরকম হইতে পারে 50টার ভিতরে, বাকি সবগুলো ইনশাল্লাহ আপনারা ক্লাসে আলোচনা এবং পরীক্ষার ভিতরেই পেয়ে যাবেন। ইনশাল্লাহ আপনি এটা বিশ্বাস রাখেন, এবং এটা ঘটবে ইনশাল্লাহ। ফৌজদারি কার্যবিধি আইনের 157 কত দ্বারা? 1 দ্বারা। কত? 1। কি করছে বলেন তো? আমলযোগ্য অপরাধের সংবাদে সন্দেহ করছে, নাকি আমলের অযোগ্য? উত্তর হলো আমলযোগ্য। সন্দেহটা করছে কে? ওসি সাহেব।
এই সম্পর্কে তিনি কি করতে পারতেন? ইচ্ছা করলে 156 ধারায় তদন্ত করতে পারতেন। কিন্তু তিনি কি করছে? সরাসরি তদন্ত করে ফেলছে নাকি ম্যাজিস্ট্রেটকে জানাইছে? ম্যাজিস্ট্রেটকে জানাইছে। তারপর কি করছে? ঠিকই তদন্ত করার জন্য ঘটনাস্থলে গেছে বা অপর অফিসারকে কি করছে? প্রেরণ করছে। যদি প্রশ্ন করা হয় যে ফৌজদারি কার্যবিধি আইনের কোন ধারায় তদন্তের কথা বলা আছে, 156 ধারায় নাকি 157 ধারায়, উত্তর হলো দুইটাই সঠিক। 156 এবং 57 ধারার ভিতরে কোনটায় আমলযোগ্য অপরাধের তদন্ত হয়? 56 নাকি 57? দুইটাই সঠিক। তাহলে 56 এবং 57 তদন্তের ভিতরে পার্থক্য কি? 56 এমন ঘটনার তদন্ত হয় যেটাতে কোনো সন্দেহ নাই, যেটাতে ম্যাজিস্ট্রেটকে জানাইতে হয় না। 57 এমন ঘটনায় তদন্ত হয় যেটাতে সন্দেহ হয় এবং ম্যাজিস্ট্রেটকে জানাইতে হয়। বুঝছেন? প্রশ্ন পার্থক্য দিয়ে দিবে যে ফৌজদারির 156 এবং 57 ধারার মধ্যে পার্থক্য লিখুন। 156 সাথে ব্যবহার করবেন পুলিশ প্রবিধানের 258, 157 সাথে ব্যবহার করবেন পুলিশ প্রবিধানের 257। কত? 57। আচ্ছা, এরপর আসেন 157, এটা আমরা পড়লাম কি? এক। এখন আসেন শর্ত। তবে শর্ত হলো কি? 157 একের, এটা কিন্তু এক পড়লাম, এটা পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট দ্বারা কিন্তু। 157 একের কত বলতেছে? আমি আবার বলতেছি আপনাকে একটু নিশ্চিন্ত করার জন্য, 176 ধারা পর্যন্ত যদি ফৌজদারি পড়তে পারেন, বাকি এমনও ধারা আছে একদিনে 25টা ধারা পড়া যায় ফৌজদারির। কিন্তু এটা এমন একটা অধ্যায়, 4টা 5টা বেশি ধারা বা 6টার বেশি ধারা এই অধ্যায় পড়ার কোনো সুযোগ সাধারণত থাকে না। খুবই ইম্পর্টেন্ট কিন্তু। প্রবিধানটা নিয়ন্ত্রণ করছে এই অধ্যায়টাকে, আপনি মনে রাখবেন। যদিও বা ফৌজদারি নিয়ন্ত্রণ করে প্রবিধান, কিন্তু এই অধ্যায়ের বিধি, এই অধ্যায়ের ধারার সাথে রিলেটেড বিধিগুলা প্রবিধানটাকে নিয়ন্ত্রণ করছে। অতএব হুঁশিয়ার, খুব ভালোভাবে নেন। এটা বুঝবেন, প্রবিধানের এনিয়ার টিনিয়ার থেকে শুরু করে চার্জশিট, ফাইনাল রিপোর্ট যা আছে, অপমৃত্যু যা আছে, সব একদম প্রপার আপনি নিয়ে নিতে পারবেন। এজন্য একটু সময় যদি লেগেও যায়, আপনাকে এটা কষ্ট মনে করবেন না। মনে করবেন যে আমরা অনেকগুলো বিষয় জেনে যাচ্ছি ইনশাল্লাহ। এবং আপনি প্রশ্ন পড়ার সময় যত প্রশ্ন পড়বেন, টোটাল এভারেজে সকল প্রশ্নের, ফৌজদারি কার্যবিধির সকল প্রশ্নের 50% প্রশ্ন হলো এই অধ্যায়ের। আর 50% না, 60% প্রশ্ন। আর বাকি 40% প্রশ্ন হলো টোটাল ফৌজদারি কার্যবিধি আইনের। আমি কথা বুঝাইতে পারছি? বুঝছেন বিষয়টা? ফৌজদারির যত প্রশ্ন হবে, 60% প্রশ্ন হবে এই অধ্যায়ের। আর বাকি 40% প্রশ্ন হবে টোটাল বাকি 45টা অধ্যায়ের। তাহলে বুঝেন এটা কতটুকু গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আচ্ছা, ফৌজদারি আবার বলছি যে আপনাদেরকে পড়াবো অপরাধ তদন্ত নির্দেশিকা। তখনই গিয়ে বুঝতে পারবেন যে আসলে এই অধ্যায় ভালো করে পড়লে সুবিধা কত প্রকার এবং কি কি। 157 একের ক। তাহলে 157 একে কি তদন্ত করতে গেছেন নাকি তদন্ত করার থেকে বিরত থাকছেন? বলেন তো, উত্তর দেন। তদন্ত করতে গেছেন? মিজান মামা বলো, 157 একে কি তদন্ত করতে গেছে? উত্তর দেন সবাই। গেছে? কথা বলেন না কেন? আমার ভাষা বুঝেন না? গেছে? কে বলছে যায় নাই? ম্যাজিস্ট্রেটকে জানায় ঘটনাস্থলে গেছে, অথবা উপর অফিসারকে প্রেরণ করছে। যায় নাই কে বলছে? অবশ্যই গেছে। তবে শর্ত হলো 157 একের কথা বলতেছে যে ক্ষেত্রে ঘটনায় কোনো প্রকৃত অপরাধীর নাম উল্লেখ করা, অপরাধীর নাম মানে অর্থাৎ অপরাধীকে ওসি সাহেব চিনে, জানে, অথবা ঘটনাটা কি নয়, গুরুতর প্রকৃতির নয়, তাহলে তদন্ত করা থেকে তিনি কি থাকতে পারেন? মানে ঘটনাস্থলে যাওয়ার প্রয়োজন নাই, তিনি যাবেনও না। তার থানার সাব ইন্সপেক্টর কাকে, জামানকে, অনিককে, তারেককেও পাঠাবেন না। বুঝতে পারছি? ফৌজদারি কার্যবিধি 157 একের ক। তাহলে 157তে কিন্তু যাওয়া হলো ম্যাজিস্ট্রেটকে জানিয়ে। তবে শর্ত হলো, যদি ঘটনাটা, দুইটা কথা আছে, একটা কথা নেন, যদি ঘটনাটা গুরুতর প্রকৃতির না হয়, তাহলে ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে নিজেও যাবেন না, অপর অফিসারকেও কি করবেন না? প্রেরণ করবেন না। এটা কত? বলেন 157 একের ক। একের কত? ক। আর খতে বলতেছে যদি ঘটনাটা তদন্ত করার মতো কোনো পর্যাপ্ত কারণই না থাকে, তাহলে তিনি তদন্তই করবেন না। দেখেন, তিনটা পয়েন্ট কিন্তু খুব সুন্দর পয়েন্ট। তাহলে 157 প্রশ্নগুলা কি? আমলযোগ্য অপরাধে সন্দেহের ক্ষেত্রে কি করবেন? উত্তর হলো 157 একের ক। ম্যাজিস্ট্রেটকে জানাবেন, তিনি নিজে যাবেন বা অপরকে প্রেরণ করবেন। এটা হলো 157 একের কত? এক। এক। একের কতে বলতেছে তিনি কখন তদন্ত করা থেকে বা ঘটনাস্থলে যাওয়া থেকে বিরত থাকতে পারেন? যদি ঘটনা গুরুতর প্রকৃতির না হয়, তাহলে ঘটনাস্থলে যাওয়ার প্রয়োজন নাই, কাউকে প্রেরণ করারও কি নাই? প্রয়োজন নাই। এটা হলো 2 নম্বর প্রশ্ন, একের ক। আর একের খতে বলতেছে কখন তদন্ত করারই প্রয়োজন নাই। ভালো করে লক্ষ্য করেন, হুঁশিয়ার, অ্যালার্ট প্লিজ। 157 একে কি? ম্যাজিস্ট্রেটকে জানায় তিনি তদন্ত করবেন বা করাবেন। একের কতে কি? ঘটনা গুরুতর প্রকৃতির নয়,
তাহলে সরজমিনে যাওয়ার প্রয়োজন নাই। তিনি নিজেও যাবেন না, কাউকে পাঠাবেনও না। কেন? এটা বেশি গুরুতর প্রকৃতির নয়। আর 157 কতে কি তদন্ত করার মতো কোনো ভিত্তিই নাই, পর্যাপ্ত কোনো কারণই নাই, তাহলে তদন্ত করা থেকে বিরত থাকবেন। এমসিকিউ প্রশ্ন, ফৌজদারি 157 দ্বারাই আমলযোগ্য অপরাধের সন্দেহের ক্ষেত্রে নিম্নের কোন কার্যক্রমটা সঠিক হতে পারে? ক, তিনি ম্যাজিস্ট্রেটকে জানাইয়া ঘটনাস্থলে যাবেন বা কাউকে প্রেরণ করবেন। খ, ঘটনা গুরুতর প্রকৃতির না হলে ঘটনাস্থলে যাওয়ার প্রয়োজন নাই। গ, তদন্ত করার মতো কারণ না থাকলে তদন্ত করা থেকে বিরত থাকবেন। নাকি সব কয়টাই সঠিক? উত্তর হলো সব কয়টাই সঠিক। তিনটা রূপ। কয়টা রূপ? প্রথমে ম্যাজিস্ট্রেটকে জানায় তদন্ত, আর একটা হলো ঘটনাস্থলে যাওয়া থেকে বিরত থাকা, আর একটা হলো কি তদন্ত করা থেকে বিরত থাকা। তাহলে দেখি যদি বুঝেন, যদি আসলেই বুঝে থাকেন, তাহলে আমার এই এমসিকিউ প্রশ্নের উত্তর দিলে আমি বুঝবো যে আপনি আসলে বুঝতে পারছেন। কি প্রশ্ন? ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আমলযোগ্য অপরাধের সন্দেহের ক্ষেত্রে পুলিশ অফিসার তদন্ত করা থেকে বিরত থাকবেন নিম্নের কোন ক্ষেত্রে? বোঝার চেষ্টা করেন, মানে তদন্ত বন্ধ করে দিবেন বা তদন্ত করবেন না, নিম্নের কোনটা সঠিক? ক, ঘটনার সন্দেহ হলে। খ, গুরুতর প্রকৃতির না হলে। গ, তদন্ত করার পর্যাপ্ত কারণ না থাকলে। ঘ, সব কয়টাই সঠিক। বলেন, বলেন। এই প্রশ্নের উত্তর যারা সঠিক দিতে পারছেন তারা ক্লাসে খুব অ্যালার্ট ছিলেন। যারা চারটা আঙ্গুল তুলে ফেলছেন তারা মনোযোগী ছিলেন না ক্লাসের ভিতরে। একটু ভেজাল, একটু ভেজাল আছে, অথবা কথাটা বুঝেন নাই। সঠিক উত্তর হবে তিন। কি? মানে আমি বলছি তদন্ত করা থেকে বিরত থাকবেন কখন? মানে তদন্তই করবেন না কখন? যদি তদন্ত করার মতো পর্যাপ্ত কোনো কারণ না থাকে। তাহলে সঠিক উত্তর হবে কি? তিন। সব কটা ক্ষেত্রে কি পারবেন? সন্দেহ করলে কি বিরত থাকতে পারেন? না, সন্দেহ করলে ম্যাজিস্ট্রেটকে জানা যাইতে হবে। গুরুতর প্রকৃতির না হইলে হয়তো ঘটনাস্থলে না যাইতে পারেন। কিন্তু আমার প্রশ্ন ছিল তিনি একদম তদন্ত করা থেকে বিরত থাকতে পারেন কখন? যদি তদন্ত করার মতো কোনো পর্যাপ্ত কারণ না থাকে। 157 কত এটা? দুই। যদি একের ক, খ, এক দুই পড়তে অসুবিধা হয়, ডিরেক্ট কত দ্বারা? 157 দ্বারা। কত? একদম লেভেল 157 দ্বারা। এখন প্রশ্ন এটা না, মূল প্রশ্ন হলো তাহলে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে তদন্ত থেকে বিরত থাকতে পারেন কয়টা কারণে? একটা, দুইটা, তিনটা। কয়টা কারণে বলেন তো? ফৌজদারি 157 ধারা অনুসারে তদন্ত থেকে বিরত থাকতে পারেন কয়টা কারণে? হ্যাঁ, নাজমুল ভাইয়ের উত্তর সঠিক। একটা কারণে। তদন্ত করার মতো পর্যাপ্ত কোনো কি নাই, কারণ নাই। এটার জন্য শুধু তদন্ত করা থেকে কি করতে পারেন? বিরত থাকতে পারেন। আর 157 একের ক কি তদন্ত থেকে বিরত রাখছেন, নাকি ঘটনাস্থল যাওয়া থেকে, ঘটনাস্থলে সরেজমিনে যাওয়া থেকে বিরত থাকছেন? বুঝাইতে পারছি? আর পুলিশ প্রবিধানের তিনটা কারণে, পিআরবির তিনটা, পিআরবির 257 দুইয়ের ক, ক, গ, তিনটা কারণে তদন্ত করা থেকে বিরত থাকতে পারেন। এটা একটু নিয়ে নেন, তখন গিয়ে কাজে লাগবে। কি কি? তদন্ত করার জন্য বাদীর অনাগ্রহ প্রকাশ, ঘটনাটা দেওয়ানি প্রকৃতির, দণ্ডবিধির 95 ধারায় সামান্য ক্ষতিকারক কার্য। এই তিনটা কথা হলো পুলিশ প্রবিধানের 257 দুইয়ের ক, খ, গ, অথবা 257 বিধি। তাহলে তদন্ত করা থেকে বিরত থাকতে পারেন টোটাল চারটা কারণে। ফৌজদারির হলো একটা, পিআরবির হলো তিনটা। পিআরবির তিনটা কি? যে বাদী তার কোনো আগ্রহ নাই। দুই নাম্বার কি? ঘটনাটা দেওয়ানি প্রকৃতির। তিন নাম্বার দণ্ডবিধির 95 ধারার সামান্য ক্ষতিকারক কার্য। তাহলে তদন্ত করা থেকে কি থাকতে পারেন? বিরত থাকতে পারেন। কষ্ট হচ্ছে? আমি সহজ করে দিচ্ছি। আপনি এতটুকু পড়বেন, ফৌজদারি 157 ধারায় আমলযোগ্য অপরাধে যদি সন্দেহ পোষণ করেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ম্যাজিস্ট্রেটকে জানায় ঘটনাস্থলে তদন্ত করতে যাবেন, অথবা অপর অফিসারকে কি করবেন? প্রেরণ করবেন। এটা পারবেন? আচ্ছা, এতটুকু পারলেন, এটা হচ্ছে মূল। যদি আরেকটু এক্সট্রা নিতে চান, তাহলে গুরুতর প্রকৃতির না হইলে ঘটনাস্থলে যাবেন না, তদন্ত করার মতো কারণ না থাকলে তদন্ত করবেন না। এটা হলো পরবর্তী অংশটা। ঠিক আছে? এখন 157 কি বলতেছে? আপনি যদি মনে করেন এত পেশাল, এই এত এই এক দ্বারা দুই দ্বারা উপদ্বারা এগুলো ভাল লাগে না, এইগুলো দুনিয়ার ঝামেলা আসবে মাথায়। আপনাকে শয়তান এবং নফস আপনাকে ধোঁকা দিবে যেন তুমি সফল হইতে না পারো। কিন্তু আমরা কিন্তু এগুলো পড়েই প্রমোশন নিছি। যারা নিচ্ছে তারা কিন্তু এগুলো পড়েই নিচ্ছে। আপনি যদি মনে করেন এগুলো না পড়ে বিকল্প কোনো অপশন আছে কিনা, আমি বলবো নাই। বিকল্প কোনো অপশন নাই। আপনাকে পদোন্নতি নিলে এই কথাগুলো পড়তে হবে, এই কথাগুলো আপনাকে কি করতে হবে? জানতে হবে। হয়তো আপনি ছিটকে যাবেন যে এটা কষ্ট, এগুলো আমার দ্বারা হবে না, আপনাকে আবার আসতে হবে। কিন্তু আমি বলছি আপনাকে আসতে হবে, হয়তো আমার কাছে, অথবা অন্য কারো কাছে, অথবা কার কাছে? এই বইয়ের কাছে আপনাকে আসতে হবে। আসতে হবে, আপনি পরিস্থিতিতে পরে আসবেন। এরকম পরিস্থিতিতে পরে অনেকে আসছেন। আসছেন কি না? ছেড়ে দিছিলেন
যে আর হবে না। এএসআই হয়েছে 2015 সালে 16 সালে, মাঝখানে 10 বছর গ্যাপ হয়ে গেছে, বাদ দিছিলেন পড়বেন না। এখন দেখতেছেন জুনিয়র পোলাপান সব এএসআই, না আমার সাব ইন্সপেক্টর হইতে হবে। অনেকে দেখছেন যে আমি 5-7 বছর আগে আমার পড়াশোনা করলেই পদোন্নতি হইতো, এখন অফিসের পোলাপান কয়েকদিন আগে জয়েন করছে রিক্রুট, এগুলো এখন এএসআই। হ্যাঁ হ্যাঁ, আমি কি করলাম? আপনি কিন্তু থেমে থাকতে পারেন নাই, খুব কষ্ট নিয়ে আসছেন, অথবা খুব আঘাত পেয়ে আসছেন, অথবা চেতনায় বিকশিত হয়ে আসছেন, তাই না? তাহলে যেহেতু একবার আপনার এই চেতনায় যেহেতু একটা নাড়া দিছে, এটাকে আর স্তব্ধ করে দিবেন না। সফলতা আপনার জন্য। যদিও বা সবাই পারবে না, যদিও বা সবাই চেষ্টা করতে মানে কি বলবো, সবাই চেষ্টা ওইভাবে করবে না, কিন্তু যারা এর ভিতরে ধরে রাখবেন, প্রাইভেট পড়ে হোক, প্রাইভেট পড়ার দরকার নাই, আপনি নিজে নিজেই ধরে রাখেন, কোনো অসুবিধা নাই। পরিশ্রম করলে এই সফলতা আপনার জন্য অপেক্ষা করতেছে, এটা পাবেন ইনশাল্লাহ, পাবেন, অবশ্যই পাবেন। ফৌজদারি কার্যবিধির 157(2) দ্বারাই এই যে কেন তদন্ত করলাম না, কেন সন্দেহ করলাম, কি কি করলাম, এই বিষয়গুলো নির্ধারিত ফরমে কি করবে, লিপিবদ্ধ করবে। আর লিপিবদ্ধ করার পরে সংবাদদাতাকে জানাইতে হবে। সংবাদদাতাকে আমি কোনটা জানাবো বলেন তো? এমসিকিউ প্রশ্ন। যে ম্যাজিস্ট্রেটকে জানায় ঘটনাস্থলে গেছি এই সম্পর্কে জানাবো, ঘটনাস্থলে যাই নাই এই সম্পর্কে জানাবো, নাকি তদন্ত করা থেকে কেন বিরত থাকছে সেটা জানাবো, নাকি সবকটাই সঠিক? 3 নম্বরটা মানে তদন্ত কেন করি নাই শুধু এটা জানাবো, যে ভাই আমি এই কারণে তদন্তটা করি নাই। 157 লিপিবদ্ধ করবো সব কয়টা কারণ, কিন্তু আমি তদন্তটা কেন করি নাই এই সম্পর্কে আমার কাকে জানাইতে হবে? সংবাদদাতাকে জানাইতে হবে। ধারা কত? 157(2). আর ম্যাজিস্ট্রেটকে জানাইতে হবে 158। ম্যাজিস্ট্রেটকে জানাইতে হবে কত ধারায়? যে আমি তদন্ত করি নাই, ম্যাজিস্ট্রেটকে জানাবো 158। ম্যাজিস্ট্রেট বলবে না না ভাই, এটা তুমি ঠিক করো নাই, তুমি তদন্ত করো 159। অথবা ম্যাজিস্ট্রেট অপর কোনো ম্যাজিস্ট্রেট দ্বারা অনুসন্ধান করাইবেন, অথবা নিজে ব্যবস্থা গ্রহণ করবেন 159। এই পর্যন্ত আজকের পড়া। তাহলে 158 কিন্তু লম্বা ধারা না। মানে আমি তদন্ত করি নাই এটা সংবাদদাতাকে জানাবো কত দ্বারাই? 158 দ্বারাই। ম্যাজিস্ট্রেটকে জানাবো কত দ্বারাই? ঊর্ধ্বতন অফিসারের নির্দেশে ম্যাজিস্ট্রেটকে জানাবো 158 দ্বারাই। ম্যাজিস্ট্রেটের কাজ কয়টা? তিনটা। পুলিশকে বলবে তোমরা আবার তদন্ত করো, এটা একটা অপশন। নাহলে ম্যাজিস্ট্রেট অন্য কোনো ম্যাজিস্ট্রেট দ্বারা অনুসন্ধান করাবে, এটা একটা অপশন। নাহলে ম্যাজিস্ট্রেট নিজেই অনুসন্ধান শুরু করে দিবে, এটা একটা অপশন। দ্বারা হলো ফৌজদারি কার্যবিধির 159 দ্বারা। 100 কত? 59 দ্বারা। ওএমআর শিট প্রিন্ট করে রাখবেন, কালকে এমসিকিউ পরীক্ষা আছে। ফৌজদারি কার্যবিধির 154 দ্বারা আমলযোগ্য অপরাধ, ক্লাসটা একটু লম্বা হয়ে গেছে, ক্ষমা করবেন। ফৌজদারি কার্যবিধির 154 দ্বারা আমলযোগ্য অপরাধের সংবাদ যদি থানায় মৌখিকভাবে আসে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিপিবদ্ধ করবেন অথবা করাবেন, সংবাদদাতাকে পড়ে শোনাবেন। লিখিতভাবে আসলে প্রত্যেকটা সংবাদে সংবাদদাতার স্বাক্ষর নেবেন, নির্ধারিত ফরমে লিপিবদ্ধ করবেন। এটা এজাহার থেকে এফআইআর হিসেবে গণ্য হবে। 154 প্রবিধানের 243, 243 154কে নিয়ন্ত্রণ করে। 243-এর ক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারিত ফরমে লিপিবদ্ধ করবেন। খ, তথ্য লিপিবদ্ধকারী অফিসার স্বাক্ষর করবেন। গ, লিখিত মৌখিক হোক এফআইআর হিসেবে গণ্য হবে। ঘটনার সাথে পরিচিত যে কোনো ব্যক্তি এটা দাখিল করতে পারবে। ঘ, কানে শোনা এবং মিথ্যা গুজবের পার্থক্য নিরূপণ করতে হবে। ও, টেলিফোনের মাধ্যমে আসলে কি করবেন? চ, সত্য মিথ্যা আঘাতের সনদপত্র। স, কনস্টেবল কর্তৃক কি করবে? বর্গীয় জ পরিবর্তন করা যাবে না। 155 দ্বারা আমলের অযোগ্য অপরাধের সংবাদ আসলে জিডিতে লিপিবদ্ধ করে সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করার নির্দেশ দিবে। 155(2), প্রথম দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত করবেন না। 3, ম্যাজিস্ট্রেট অনুমতি দিলে আমলযোগ্য অপরাধের মতোই তদন্ত করবেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তদন্তের ক্ষমতা প্রয়োগ করবেন, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন না। 268 এবং কত? 254 বিধি। 156, আমলযোগ্য অপরাধের সংবাদ যদি আইসাই পড়ে, ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত করে ফেলতে পারেন। 156 এই তদন্ত কেন করে ফেললেন আপনি? আপনি কি এটা পারেন? অথবা আপনি কেন করতে আসছেন? এই ক্ষমতা নিয়ে কেউ প্রশ্ন করতে পারবে না। 156(2), ফৌজদারি 190 ধারার যে ম্যাজিস্ট্রেট, তারাও কিন্তু কি করতে পারেন? তদন্তের জন্য নির্দেশ প্রদান করতে পারেন। ফৌজদারি কার্যবিধি আইনের 156(3) দ্বারা। পুলিশ প্রবিধানের 258 বিধি। 157, আমলযোগ্য অপরাধে যদি সন্দেহ পোষণ করেন, তাহলে সেই ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ রিপোর্টের ভিত্তিতে অপরাধ আমলে নিতে পারেন, এমন ম্যাজিস্ট্রেটকে জানাবেন। সত্যতা উদ্ঘাটন, গ্রেপ্তার অথবা তদন্তের প্রয়োজনে ঘটনার অভিমুখে রওনা হবেন, অথবা অপরকে প্রেরণ করবেন। 157 কত দ্বারা? 1 দ্বারা। তবে শর্ত হলো ঘটনাটা গুরুতর প্রকৃতির নয়, ঘটনাস্থল গমন করার প্রয়োজন নাই। ক, ক্ষত হলো তদন্ত করার পর্যাপ্ত ভিত্তি বা কারণ নাই, তদন্তই করবেন না।
ফৌজদারি কার্যবিধি 157 একের খ, পুলিশ প্রবিধানে 257, তিনটা ক্ষেত্রে বাদীর অনাগ্রহ, দেওয়ানি প্রকৃতির অপরাধ, দণ্ডবিধির 95 ধারার সামান্য ক্ষতিকারক কার্য। আর এই সম্পর্কে কেন তদন্ত করা হয় নাই বাদীকে জানাবে 157(2), ঊর্ধ্বতন অফিসারের নির্দেশে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক ম্যাজিস্ট্রেটকে রিপোর্ট দেবে 158। ম্যাজিস্ট্রেটের কয়টা কাজ বলেন, কয়টা কাজ? তিনটা। পুলিশকে তদন্তের আদেশ দিবেন, ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করবেন অথবা অনুসন্ধান করাবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 159। আগামী ক্লাসে 160 থেকে ফৌজদারি কার্যবিধি আইনের কত ধারা পর্যন্ত দেখবেন? ফৌজদারি কার্যবিধি আইনের 100, এখানে তো কয়টা গুরুত্বপূর্ণ আলোচনা আছে, 64, 65, 66, 167 পর্যন্ত মনে শেষ করা যাবে যদি আল্লাহ তৌফিক দেয়। পরের ক্লাসে হয়তো আর তিনটা ক্লাসে এই অধ্যায়টা আমরা শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। কালকে এমসিকিউ উপর আরেকটা কথা বলে নেই, একটু কষ্ট হয় আপনাদের। আমি তো এখানে 3-4টা ডিভাইসে ক্লাস হয়, আপনারা ইতিমধ্যে জানেন। তা আমি কিন্তু ল্যাপটপের যে ডিভাইসটা ওই দিকে থাকাই, কারণ রেকর্ডটা কিন্তু ওইখানে হয়। কারণ অনলাইন ক্লাসে 4 ভাগের 2 ভাগ স্টুডেন্টও জয়েন করতে পারে না পরে রেকর্ড দেখে। তাহলে এই জন্য আপনারা আবার আমাকে এই টেরা মেরা এগুলো পাইবেন না। ঠিক আছে, আমি কিন্তু ওই দিকে থাকাই থাকি। এই জন্য এই ডিভাইসগুলোতে যারা দেখেন তাদের একটু কষ্ট হয়ে যায়। ঠিক আছে, এটা একটু মানে আপনারা ক্ষমা করবেন আর কি, আমাকে কিছু করার নাই এছাড়া। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।